আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থতার সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা আমাদের এফআরসির আমাদের যে ইতিহাস ক্লাস আছে সেই ক্লাসে তোমাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টা মূলত তোমাদেরকে পড়াবো এবং তোমরা জানো যে আমাদের এই শেষ মুহূর্তের একেবারে তোমাদের যে রিভিশন কোর্স আছে, এই রিভিশন কোর্সে আমরা মূলত তোমাদেরকে এমসিকিউ এর মাধ্যমে তোমাদের প্রশ্ন সমাধান করার চেষ্টা করি এবং আজকেও আমরা 50টা এমসিকিউ এবং তার সাথে তোমাদের জন্যে কিছু প্রশ্ন রেখেছি। সেখান থেকে আমরা পুরো তৃতীয় অধ্যায়ের মানে জাতিপুঞ্জ, জাতিসংঘ, লিগ অব নেশনস, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই ব্যাপারগুলো সম্পর্কে, এই টপিকগুলো সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। আশা করব ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী আছো, আশা করব যে তোমরা একটু মনোযোগের সাথে তোমরা এই ক্লাসটা দেখবে এবং তোমরা তোমাদের মন্তব্যের ঘরে তোমাদের মন্তব্যগুলো তোমরা জানাবে। আমরা আমাদের সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়ার চেষ্টা করব। আমি এখনই কিন্তু দেখছি যে তোমরা কে কী মন্তব্য করছো, তোমরা একটু জানিয়ে দেবে যে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক, তোমরা জানাতে থাকো। এর মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমরা আমাদের আলোচনা শুরু করে দিই, কারণ আজকের আলোচনা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা। তোমাদেরকে আমি বলেছি মূলত ইতিহাসের সাথে সাথে এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলীর সাথেও সম্পর্কিত। ইতিহাসের সাথে সাথে এটা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে সম্পর্কিত। সুতরাং আমাদের প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। আমরা একে একে এই প্রশ্নগুলোর উত্তর করব। এই প্রশ্নগুলোর সাথে সম্পর্কিত যে ঘটনাবলী আছে সেই ঘটনাবলীগুলো আমরা আলোচনা করব এবং আশা করি যে এই ঘটনাবলীগুলো আলোচনার সাথে সাথে তোমরা পুরোটা সময় জুড়ে সাথে থাকবে, তোমাদের জিজ্ঞাসাগুলো আমাদেরকে জানিয়ে দেবে এবং আমাদের আলোচনা আরও প্রাণবন্ত করতে তোমরা আমাদেরকে হেল্প করবে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অব নেশনস আমরা মূলত আজকে পড়ব। আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি এবং তার সাথে ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি যে বিষয়টা এবং লিগ অব নেশনসের বিষয়টা পুরোটাই আমাদের এই প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলোর মাধ্যমে চলে আসবে। তো তোমাদের জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু অবশ্যই মন্তব্যের ঘরে সেটা জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো ফলো করছি, মন্তব্যগুলো দেখছি। তোমাদের যে কোনো জিজ্ঞাসা তোমরা আমাদেরকে জানালে আমরা সেগুলোর উত্তর তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল। তাহলে এখানে যে প্রশ্নটা প্রথমে আছে যে আমরা জানি পৃথিবীতে এখন পর্যন্ত 2টা বিশ্বযুদ্ধ হয়েছে। কয়টা বিশ্বযুদ্ধ হয়েছে? 2টা বিশ্বযুদ্ধ। এখন তোমাদের কাছে একটু প্রশ্ন থাকছে যে এই 2টা যুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হচ্ছে? ভাই, যুদ্ধ তো আরও হয়েছে, অসংখ্য হয়েছে, হাজারে হাজারে হয়েছে, তাই না? পৃথিবীর যুদ্ধগুলোর তালিকা যদি আমরা তৈরি করি, মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য যা কাজ করেছে তার চেয়ে যুদ্ধ করার জন্য বেশি কাজ করেছে। তোমরা দেখো, যুদ্ধ কিন্তু শুধু আন্তর্জাতিক লেভেলে হয় তাই না, গ্রামে একেবারে অজপাড়া গায়ে যুদ্ধ হয়। আমরা দেখেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় প্রায় টেটা যুদ্ধ হয়, তাই না? আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া বাদেও বিভিন্ন জায়গায় 2 গ্রামের মধ্যে যুদ্ধ, 2 বাড়ির মধ্যে যুদ্ধ, একই পরিবারের 2 ভাইয়ের মধ্যে মারামারি, হানাহানি। মানুষ মারামারি হানাহানি করতে পছন্দ করে, নিজের শক্তি প্রদর্শন করতে পছন্দ করে, এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে এই হানাহানি, মারামারি, শক্তি প্রদর্শন করা ছাড়াও পুরো পৃথিবীতে আরও একটা মানে এর বাইরেও কিন্তু পৃথিবী আছে। সেই পৃথিবীটা সুন্দর, সেই পৃথিবীটা ভালোবাসার, সেই পৃথিবীটা শান্তির। আমরা দুঃখজনক হলেও সত্য যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ কোনো কালেই আসলে খুব বেশি শান্তিকামী ছিল না। বরাবরই তবে বেশিরভাগ মানুষ কিন্তু শান্তিকামী। কিন্তু কিছু মানুষ যারা কিনা এই একজন আরেকজনের সাথে কিভাবে হানাহানি করবে, দ্বন্দ্বে লিপ্ত হবে, এই বিষয়গুলো বরাবরই তাদের কাছে খুব বেশি জরুরি ছিল। তো বিশ্বযুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হচ্ছে? মানে যুদ্ধ তো অনেক হয়, বিশ্বযুদ্ধ কেন বিশ্বযুদ্ধ? আমরা যদি একটু ভালো মতো এই বিষয়টা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তাহলে দেখো আমরা খুব সহজেই এটার একটা এটা একটা সিস্টেম আমরা বুঝতে পারবো। এটা কারণটা আমরা বুঝতে পারবো যে কেন বিশ্বযুদ্ধকে বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। কারণ হচ্ছে পৃথিবীতে এর আগে বহু যুদ্ধ হয়েছে বটে, কিন্তু একেবারে ভয়াবহ রকম যুদ্ধ যেগুলোতে হচ্ছে মানুষ সব একজন আরেকজনের সাথে ইনভলভ ছিল। একজন মানুষে মারামারি করেছে এবং পৃথিবীর সকল অঞ্চল, সবগুলো মহাদেশ আক্রান্ত হয়েছে। এরকম যুদ্ধ হয়েছে 2টো, আর সেই 2টো যুদ্ধই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, আমরা সেগুলোকে বলছি। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ
এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা আজকে মূলত প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো জায়গায় তোমাদের সাথে আলাপ করব। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল সেটা জানতে চেয়েছে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগে পৃথিবীর অবস্থা না কেমন ছিল বলি। এখন তোমরা যত স্বাধীন দেশ দেখো, ওই সময় কিন্তু এত স্বাধীন দেশ ছিল না। পৃথিবীতে ওই সময় স্বাধীন দেশের সংখ্যা ছিল কম, উপনিবেশ ছিল বেশি, একে একে অনেকগুলো দেশ ছিল। এর মধ্যে অস্ট্রিয়া আর হাঙ্গেরি মিলে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ছিল। ঠিক আছে, এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য নিজেদের মধ্যে একটা সুন্দর মানে একটা একটা শক্তিশালী একটা অবস্থান তারা তৈরি করেছিল, এবং এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ভালো করে বুঝবা। তাহলে আমরা বলছি অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের কথা। আমরা যদি জাস্ট একটু লিখি এখানে, ধরো অস্ট্রো, নামটা কি লিখছি, অস্ট্রো হাঙ্গেরি। তাহলে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য লিখলে আমরা বুঝতে পারছি যে এখানে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি সম্পর্কিত, তাই না? এখানে কি অস্ট্রিয়া এবং হাঙ্গেরি সম্পর্কিত। তাহলে এই যে অস্ট্রিয়া এবং হাঙ্গেরির এই যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, হ্যাঁ, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি মিলে এই যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, এই অস্ট্রিয়া আর হাঙ্গেরির অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে ভালো সম্পর্ক ছিল। আমরা বলেছি কার? জার্মানির ছিল। এখন এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, হ্যাঁ, দখলভুক্ত অনেকগুলো অঞ্চল ছিল। সে অঞ্চলগুলো স্বাধীন হইতে চাইতো, সে অঞ্চলগুলো জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল সেইখানে। এবং সেই জাতীয়তাবোধ বা সেই জাতীয়তাবাদ এইটা একটা উগ্রতা, মানে উগ্র রূপ লাভ করেছিল আর কি। ঠিক আছে, আর সেই উগ্র রূপ লাভ করাকে আমরা বলি শোভেনিজম। তাহলে উগ্র জাতীয়তাবাদকে ইংরেজিতে কি বলে? শোভেনিজম বলে। আমরা কি বুঝতে পেরেছি ভাই? উগ্র জাতীয়তাবাদকে কি বলে? শোভেনিজম বলে। তাহলে এই যে উগ্র জাতীয়তাবাদী মনোভাব বা এই যে শোভেনিজম, এই ব্যাপারটা যখন আস্তে আস্তে মানুষের মধ্যে বিকাশ লাভ করতে শুরু করে, এমন সময় একজন সার বাদতাইর হাতে নিহত হন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যে যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং তার বউ সোফিয়া। তাইলে তোমরা এই বিষয়গুলো জানো। আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং সোফিয়ার মৃত্যুর কারণে ওই এলাকায় একটা কঠিন রূপ মানে অবস্থা তৈরি হয়, সেটাকে আমরা জুলাই ক্রাইসিস বলি, কারণ এই ঘটনাটা ঘটেছিল 1914 সালের জুলাই মাসে। হ্যাঁ, এই পুরো জুলাই জুড়ে, মানে জুনের 28 তারিখ থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত ইউরোপ জুড়ে একটা অস্থির অবস্থা বিরাজ করে। এবং জুলাইয়ের 28 তারিখ থেকে 1914 জুলাইয়ের 28 তারিখ থেকে শুরু হয়ে যায় কি? বিশ্বযুদ্ধ। তাহলে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1914 সালে এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাহলে তোমরা কিন্তু একটু উত্তর করতে পারো, হ্যাঁ, আমি কিন্তু দেখার চেষ্টা করছি যে তোমরা উত্তরগুলো করছো কিনা। তাহলে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? আমরা বলছি 1914 সালে এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ভাইয়া, হ্যাঁ, এটা আমাদের এফআরসির ক্লাস, এটা আমাদের এফআরসির ক্লাস, আমাদের ফাইনাল রিভিশন কোর্স যেটা আছে, আমাদের ফাইনাল রিভিশন কোর্সের ক্লাস। এবং এইখানে আমরা ইতিহাসই শুধু না, বরঞ্চ আর্টসের সাথে সম্পর্কিত এবং কমার্সের সাথে সম্পর্কিত, তার সাথে মাদ্রাসার সাথে সম্পর্কিত, তার মানে আলিম এবং দাখিল, মানে সরি, তোমার হচ্ছে এইচএসসি এবং আলিমের তোমাদের যত মানে সাবজেক্ট আছে বেশিরভাগই আমরা এখানে পড়ানোর, মানে মোটামুটি সবগুলোই, অলমোস্ট সবগুলোই আমরা এখানে পড়ানোর চেষ্টা করে থাকি। তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি। তো যাই হোক, তো তোমরা দেখো প্রথম বিশ্বযুদ্ধ তাহলে 1914 সালে শুরু হয়েছিল। পৃথিবীর ইতিহাসে ওই সময় পর্যন্ত ভয়াবহতম যুদ্ধগুলোর মধ্যে একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, যেটাতে অসংখ্য মানুষ হতাহত হয়েছিল। এবং যে যুদ্ধের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন বলেছিলেন যে যুদ্ধে অল্প কিছু মানুষ মানে নিহত হয় আর কি, কিন্তু সবাই আহত হয় না এমন কোনো মানুষ যুদ্ধে থাকে না। তাইলে যে সবাই আহত হয়, এটা দিয়ে আসলে নেভিল চেম্বারলিন কি বুঝাইতে চাইছিলেন? যে আসলে যুদ্ধ কোনো ভালো ব্যাপার না, যুদ্ধ আসলেই কোনো ভালো ব্যাপার না ভাই। তোমরা দেখো বর্তমানে যদি তোমরা গাজা দেখো, অন্যান্য প্রসঙ্গ, অন্যান্য দেশ, অন্যান্য জায়গা যেগুলো কনফ্লিক্টেড টেরিটরি, সেগুলো যদি আমরা দেখি, আমরা কিন্তু বুঝতে পারবো যে যুদ্ধ আসলে একদমই ভালো ছিল না। পরের মানে ভালো কোনো ব্যাপার না। পরের যে প্রশ্ন সেটাতে জিজ্ঞেস করেছে যে প্রথম বিশ্বযুদ্ধে 3টি মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা কত ছিল। তোমরা দেখো প্রথম বিশ্বযুদ্ধে একটা মজার ব্যাপার ঘটেছিল, বুঝছো? আসলে মজার ব্যাপার ঠিক না, ব্যাপারটা আসলে দুঃখজনক, কিন্তু ঘটেছিল একটা ব্যাপার। কি সেই ব্যাপার ভাই? সেই ব্যাপারটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধে মোটামুটি 3টা মহাদেশ একদম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল, অন্যান্য দেশগুলো কিন্তু পরোক্ষভাবে হলেও সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে
এই যে এমনকি তোমরা দেখো যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সরাসরি কোনো যুদ্ধ হয়নি বটে, হ্যাঁ, কিন্তু ভারতীয় উপমহাদেশ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে। এমনকি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি তার বিদ্রোহী কবিতাটা লিখেছেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে। তার যে মানসিক অবস্থা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে তার যে অভিজ্ঞতা ছিল, সে অভিজ্ঞতা থেকে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ওই যে কামাল পাশাকে নিয়ে লিখেছেন কামাল তুনে কামাল কিয়া ভাই। কি লিখেছেন? লিখেছেন কামাল তুনে কামাল কিয়া ভাই। এই যে কামাল পাশা, হ্যাঁ, মানে মোস্তফা কামাল পাশা, যাকে কামাল আতাতুর্ক বলা হচ্ছে, এই কামাল পাশার ব্যাপারে তিনি লিখছেন কামাল তুনে কামাল কিয়া ভাই। তাহলে আমরা বুঝতে পারছি যে কই সেই যুদ্ধ হচ্ছে, কোথায়? ইউরোপে। যুদ্ধ কোথায় হচ্ছে? ইউরোপে। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য কোথায়? ইউরোপে। হ্যাঁ, ককেশাস অঞ্চল কোথায়? ইউরোপে। কিন্তু যুদ্ধে সামগ্রিকভাবে শুধু ইউরোপ না, এশিয়া মহাদেশ আক্রান্ত হচ্ছে, লাতিন আমেরিকা, হ্যাঁ, বা আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া, তার সাথে আফ্রিকাও কিন্তু সেইখানে অংশগ্রহণ করছে যুদ্ধে। তাহলে দেখো প্রথম বিশ্বযুদ্ধে 3টা মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা কত ছিল, এইটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। এখানে জানতে চেয়েছে, অপশনে আছে 25, 30, 34, 40। তোমরা জানলে অবাক হওয়া, সেই সময় স্বাধীন দেশের সংখ্যা কিন্তু আহামরি খুব বেশি ছিল না, মোটামুটি 60-65টার মতো হবে স্বাধীন দেশের সংখ্যা। তার মধ্যে থেকে মেজরিটি 50%-এর বেশি তোমার হচ্ছে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেটা সংখ্যা ছিল কত? যেটা সংখ্যা ছিল 34টা দেশ। তাইলে ওই সময় 34টা দেশ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এক পাশে ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, তার সাথে ছিল জার্মানি, অন্য পাশে ছিল সার্বিয়া, তার সাথে ছিল রাশিয়া, এরপরে ব্রিটেন অংশগ্রহণ করলো রাশিয়ার সাথে। যুদ্ধ চলাকালীন সময় 1917 সালে রাশিয়াতে বিপ্লব হয়ে গেল। আমরা জানি রুশ বিপ্লব হয় কবে? 1917-তে। কি হয়? রুশ বিপ্লব হয়। তাহলে রুশ বিপ্লব হইল কবে? রুশ বিপ্লব হইল 1917-তে। এই রুশ বিপ্লব হওয়ার পরে রাশিয়া বের হয়ে গেল বটে, কিন্তু তখন আবার প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো ইউএসএ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের ঘুমন্ত দৈত্য। মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করার পরেই কিন্তু এই পাশে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে যে জার্মানি ছিল, সেই জার্মানরাও কিন্তু হাঁটতে শুরু করে, এবং এক পর্যায়ে জার্মানরা আর কোনোভাবেই, হ্যাঁ, জার্মানরা কিন্তু আর কোনোভাবেই খুব বেশি একটা সুবিধা করতে পারে নাই। জার্মানরা কিন্তু হেরেই গেছে শেষ পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে তাহলে আশা করি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। এইবার আমরা পরের প্রশ্নে চলে যাই, যে 3 নম্বর প্রশ্নে, প্রথম বিশ্বযুদ্ধে ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল কারা কারা, এটা জানতে চেয়েছে। ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল কারা, এটা এখানে জানতে চেয়েছে। আচ্ছা, ত্রিপক্ষীয় আতাত এই জিনিসটা আসলে কি? ত্রিপক্ষীয় আতাত জিনিসটা কি? যেটাকে ট্রিপল অন্তন্ট বলা হয়। কি বলা হয়? আতাত মূলত একটা ফরাসি শব্দ। আতাত কি? আতাত হচ্ছে একটা ফরাসি শব্দ। তাহলে ফরাসি মানে কি? ফ্রেঞ্চ। আতাত হচ্ছে একটা ফরাসি শব্দ। আতাত মানে কি? এই আতাতের কিন্তু আরো একটা কাছাকাছি শব্দ আছে, যেটা হচ্ছে দাঁতাত। হ্যাঁ, আতাতের আরো একটা কাছাকাছি শব্দ আছে, যেটা হচ্ছে দাঁতাত। দাঁতাত মানে কি? দাঁতাত মানে হচ্ছে দুই পক্ষের মধ্যে। তাহলে দাঁতাতে পক্ষ থাকে কয়টা? দাঁতাতে পক্ষ থাকে হচ্ছে দুই পক্ষ, দুইটা বিবাদমান পক্ষ, তাদের মধ্যে দুইটা বিবাদমান পক্ষের মধ্যে কোনো উপায়ে যদি আরেকটা পক্ষ কি করতে চায়, দুইটা বিবাদমান পক্ষের মধ্যে যদি কোনো উপায়ে আরেকটা পক্ষ তাদের মধ্যকার বিরোধকে নিরসন করতে চায়, তাহলে সেটাকে বলে দাঁতাত। ঠিক আছে, তাহলে দুইটা বিবাদমান পক্ষ থাকবে, তার মধ্যে তৃতীয় কোনো পক্ষ কি করবে? দুই পক্ষের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে দাঁতাত। ঠিক আছে, আর আতাত যেটা, আতাত হচ্ছে ভাইয়া তুমি একা আছো, বা তোমরা 2 জন 3 জন 5 জন আছো, তোমরা কি করলে? তোমরা আরেক পক্ষের সাথে তোমরা একটা মানে তলে তলে হাত মিলাইলা। ঠিক আছে, মিলায় আরেকজনের সাইজ করার চেষ্টা করলা, এটা হচ্ছে আতাত। বলে না যে ওর সাথে আতাত হচ্ছে গোপন, এবং মানে আতাত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ্য হয় না, জিনিসটা আসলে গোপনে গোপনে হয়, বেঞ্চের তলায়, টেবিলের তলা দিয়ে হয় আলোচনা। ঠিক আছে, আলোচনাটা হয় খুবই গোপনে, এটা হচ্ছে আতাত। গোপনে গোপনে কথা বলে একটা উদ্দেশ্য হাসিল করার চেষ্টা। ঠিক আছে, সেটা হচ্ছে আতাত, গোপন চুক্তির মাধ্যমে উদ্দেশ্য হাসিল করা। ঠিক আছে, নুসরাত আলম জেরিন বলেছে এটা কি সিইউ এর জন্য ক্লাস? না ভাই, এটা সিইউ এর জন্য ক্লাস না, এইটা হচ্ছে মূলত আমাদের এফআরসির ক্লাস। ঠিক আছে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ত্রিপক্ষীয় আতাতের সদস্য সংখ্যা ছিল কয়টা? ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, যুক্তরাষ্ট্র ছিল। দেখো তাহলে ইংল্যান্ড, আমরা জানি যে ইংল্যান্ড ওই সময় ছিল ব্রিটিশ রানীর অধীনে, তাই না?
ইংল্যান্ড ছিল ওই সময় কি রানীর অধীনে, ঠিক আছে। তাইলে ওই ইংল্যান্ড কিন্তু ওই সময় এই আতাতের অন্যতম সদস্য ছিল। হ্যাঁ, ফ্রান্স ছিল এই আতাতের দ্বিতীয় সদস্য। ফ্রান্সে ওই সময় ফ্রেঞ্চ এম্পায়ার তখনও বলা যায় অনেকটাই বলবৎ, যদিও তখন রিপাবলিক চালু হয়ে গেছে, কিন্তু তারপরও ওই যে ফ্রান্সের প্রচুর পরিমাণে ওই সময় ছিল তোমার হচ্ছে উপনিবেশিক দেশ ফ্রান্সের অধীনে ছিল। এখনো কিন্তু আফ্রিকার অনেকগুলো দেশ ফ্রান্সের উপনিবেশ হিসেবে সার্ভ করে। ইভেন ফ্রান্সের যে টোটাল টাকা পয়সা যা আসে, যা দিয়ে ফ্রান্স তাদের দেশ চালায়, সেটার একটা বড় অংশ কিন্তু আফ্রিকা থেকে আসে। এছাড়া যুক্তরাষ্ট্র, তার মানে ইউএসএ যেটা, হ্যাঁ এই ইউএসএ যেটা, এইটা কিন্তু এই ত্রিপক্ষীয় আতাতের সদস্য ওই সময়। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো যা বলছিলাম, আচ্ছা আচ্ছা, তো যা বলছিলাম যে এই যে প্রথম বিশ্বযুদ্ধে যে ত্রিপক্ষীয় আতাত, হ্যাঁ ট্রিপল অন্তন্ত, এটাকে ফরাসিতে বলা হয় কি, হ্যাঁ আচ্ছা এটাকে, হ্যাঁ হ্যাঁ শোনো, এটা ফরাসি শব্দ, আমি আবারও বলছি, এটা ফরাসি শব্দ। এই ফরাসি শব্দের মানে এই ফরাসির এই বিষয়টা, ঠিক আছে, এই ফরাসির বিষয়টা হচ্ছে, হ্যাঁ এই ফরাসির বিষয়টা হচ্ছে মানে ফরাসি শব্দ থেকে আসছে আতাত, এবং ট্রিপল অন্তন্ত মানে তিনটা সদস্য, ঠিক আছে, তিনটা। তাহলে দেখো এখন এখানে বলেছে ইংল্যান্ড মানে কি, ইংল্যান্ড মানে হচ্ছে যুক্তরাজ্য, ইংল্যান্ড মানেই কিন্তু যুক্তরাজ্য, ঠিক আছে। তোমরা যদি করো, হ্যাঁ ইংল্যান্ড মানেই কিন্তু হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে। তাহলে ইংল্যান্ড বা এই যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং এই যুক্তরাষ্ট্র কিন্তু আসলে এই সময় আতাতের ব্যাপারে এর কোনো মানে হস্তক্ষেপ ছিলই না, ঠিক আছে। আতাতের ব্যাপারে কিন্তু এর কোনো হস্তক্ষেপ ছিলই না। তাহলে তিনটা পক্ষ কারা ছিল হচ্ছে ইংল্যান্ড ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ফ্রান্স ছিল, ঠিক আছে, ফ্রান্স ছিল, আর কে ছিল, আর ছিল হচ্ছে রাশিয়া। তাহলে এইখানে আর ছিল রাশিয়া। এই রাশিয়া কিন্তু ওই সময় এখনকার রাশিয়ার মতো ছিল না। ওই সময় এটা ছিল হচ্ছে রুশ বা রোমানভ সাম্রাজ্যের মধ্যে। তাইলে বর্তমানে যে রাশিয়া নামে যে দেশটাকে আমরা চিনি, এরা কিন্তু ওই সময় ছিল না, ছিল কিন্তু কারা, ছিল হচ্ছে রুশ বা রোমানভ সাম্রাজ্য, যারা যার দ্বারা শাসিত হইতো আর কি। রুশ বা রোমানভ সাম্রাজ্য, যাদের শাসক যিনি প্রধান থাকতেন তাকে বলা হয়তো জার। রাশিয়ার জার ওই সময় ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। কে ছিলেন? জার দ্বিতীয় নিকোলাস। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল তিনটা, আর যেহেতু ত্রিপক্ষীয় আতাত বলছেই, এটাই হচ্ছে তোমার এই ত্রিপক্ষীয় আতাত বা ত্রিশক্তি আতাত, হ্যাঁ বা ত্রিশক্তি জোট আর কি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু একইভাবে একটা ত্রিশক্তি জোট হয়েছিল, সেটা আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়াবো তখন বলবো। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি আতাতের সদস্য ছিল ইংল্যান্ড বা যুক্তরাজ্য এবং ফ্রান্স, তার মানে 1 এবং 2। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এই প্রথম বিশ্বযুদ্ধে দ্বিপক্ষীয় আতাতের সদস্য ছিল, ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল 1 এবং 2, মানে ইংল্যান্ড এবং ফ্রান্স, ঠিক আছে, ইংল্যান্ড এবং ফ্রান্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু লিখবে, আর হচ্ছে আমরা আচ্ছা, ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া, হ্যাঁ ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া সমন্বয়ে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি যে ত্রিশক্তি আতাত বা ত্রিসম্রাটের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ত্রিশক্তি আতাত বা তিন সম্রাটের ত্রিশক্তি মৈত্রী বা তিন সম্রাটের মৈত্রী চুক্তি, ত্রিশক্তি আতাত যেটাকে বলা হচ্ছে, সেটা কত সালে স্বাক্ষরিত হয় সেটা জানতে চেয়েছে। আমরা জানি, আচ্ছা তাহলে ওকে, তো যাই হোক, আমরা জানি যে এই ত্রিশক্তি জোটের যে বিষয়টা, এইটা ত্রিশক্তি আতাতের যে বিষয়টা বা এই ত্রিপক্ষীয় চুক্তির যে বিষয়টা, ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত, এটা মনে রাখো ভাইয়ারা, ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। আর ত্রিশক্তি আতাত, হ্যাঁ বা ট্রিপল অন্তন্ত বা এই যে ত্রিসম্রাটের মৈত্রী চুক্তি, যেটা
এইটা কিন্তু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, ঠিক আছে, এটা প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, ঠিক আছে। ওকে, তোমরা অনেকে এটাকে ত্রিপক্ষীয় চুক্তির সাথে তোমরা অনেকে এটাকে ত্রিপক্ষীয় চুক্তির সাথে মিলাই ফেলতে পারো, বাট ত্রিপক্ষীয় চুক্তি এবং এটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। তোমরা অনেকে আছো, তোমাদের যাদের অ্যাডমিশন টেস্ট কিন্তু এই ক্লাস দেখছো, এরকম আছো হয়তো, তারা এই বিষয় নিয়ে কনফিউজড হতে পারো, বাট এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, তাইলে আমরা কথা বলছিলাম যে ত্রিশক্তি আতাত বা তিন সম্রাটের মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়। আমরা জানি ত্রিশক্তি আতাত বা তিন সম্রাটের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1873 সালে। পরবর্তীতে এই ত্রিশক্তি আতাতটা পরবর্তীতে আরো বড় মিত্রতার রূপ লাভ করে হচ্ছে ফাইনালি 1905-এ গিয়ে, ঠিক আছে। তবে তিন সম্রাটের মৈত্রী চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল মূলত 1873 সালে, ঠিক আছে। 1873 সালে তিন সম্রাটের মৈত্রী চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্নে আমরা চলে যাই। এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত, আমি বারবার করেই বলছি, তোমরা অনেকেই এটা নিয়ে কনফিউজড হতে পারো, বাট এটা পুরোপুরি সোললি প্রথম বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত, এমনকি প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপটের ঘটনা আর কি। এরপরে আমরা দেখি 1919 সালে প্যারিসের ভার্সাই সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে। দেখো 1914 সালে তো যুদ্ধ শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে সবাই বুঝতে পারে যে এই বিশ্বযুদ্ধ এটা আসলে একটা ভুল জিনিস, যুদ্ধ আসলে করতে হয় না, যুদ্ধ করা উচিত না, যুদ্ধ ছাড়া সমাধান যদি থাকে সেই সমাধানের পথ আমাদের খোঁজা উচিত, ঠিক আছে। আমাদের যুদ্ধ ছাড়া সমাধানের পথ আমাদের খোঁজা উচিত ছিল। তখন সবাই চিন্তা করে যে কিভাবে যুদ্ধ দ্রুত শেষ করা যায়। জার্মানির বিরুদ্ধে বেশিরভাগ দেশ ঐক্যবদ্ধ হয়, ঠিক আছে। জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরির বিরুদ্ধে বেশিরভাগ দেশ ঐক্যবদ্ধ হয়। জার্মানির পক্ষে ছিল তুরস্ক। তাহলে জার্মানির পক্ষে কারা ছিল? তুরস্ক ছিল, ঠিক আছে। সর্বমোট 34টা দেশ যুদ্ধ করে। কিন্তু 1919 সালের প্যারিসে যখন ভার্সাই সম্মেলন হয় বা ভার্সাই চুক্তি স্বাক্ষর করার টাইম যখন আসে, এই ভার্সাই চুক্তি স্বাক্ষর করার জন্য কিন্তু সবগুলা দেশের প্রতিনিধি আসে নাই। তাইলে ভার্সাই চুক্তি করার জন্য সবগুলো দেশের প্রতিনিধি আসে নাই, আসছিল 32টা দেশের প্রতিনিধি। কয়টা দেশের প্রতিনিধি আসছিল? 32টা দেশের প্রতিনিধি ওই সময় উপস্থিত হয়েছিল, ঠিক আছে। তাহলে ভার্সাই চুক্তির মাধ্যমে কি হয়? ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় ভাইয়েরা। কি হয়? প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে থামিয়ে দেওয়ার জন্য, শেষ করার জন্য মূলত ভার্সাই চুক্তিটা হয়েছিল। এবং ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে এককভাবে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়। বলা হয় জার্মানির যে উগ্র জাতীয়তাবাদ আছে বা উন্নাসিকতা, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী। কাজেই রাশিয়া কি করে? ক্ষতিপূরণ দাবি করে। অন্যান্য দেশগুলো একইভাবে ক্ষতিপূরণ দাবি করতে থাকে। এবং জার্মানির উপর অনেকগুলো শর্ত ওই সময় চাপিয়ে দেয়া হইতে থাকে, ঠিক আছে। ওই সময় জার্মানির উপর অনেকগুলো শর্ত ক্রমান্বয়ে চাপিয়ে দেওয়া হতে থাকে, যেটা জার্মানির জন্য আসলে কিন্তু খুব সুখকর কোনো ব্যাপার কিন্তু ওই সময় ছিল না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখছি 1919 সালে প্যারিসের ভার্সাই সম্মেলনে 32টা দেশের প্রতিনিধি ওই সময় অংশগ্রহণ করেছিল। তারপর প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষকে সেনাবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিতে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষকে সেনাবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিতে হয়েছিল? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে মজার ব্যাপার দেখো, প্রথম বিশ্বযুদ্ধে আমরা বলেছি 34টা দেশ মোটামুটি অংশগ্রহণ করেছিল। তবে এর মধ্যে সেনাবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিতে হয়েছিল বিশাল বড় সংখ্যক একটা লোককে, এবং সেই সংখ্যাটা প্রায় 7 কোটির মতো। যদিও একদম আনুষ্ঠানিক এটার তথ্য প্রমাণ পাওয়া যায় না, কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স একটা হিসাব যদি করা হয় তাহলে সেটা প্রায় 7 কোটির মধ্যে। এবং এর প্রায় 50% সরাসরি হতাহত হয়েছিল, নিহত হয়েছিল অথবা আহত হয়েছিল। প্রায় 3 কোটির উপরে সৈন্য, ঠিক আছে, সরাসরি আহত হয়েছিল অথবা নিহত হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল এইরকম। এবং বিশাল সংখ্যক, বিশেষ করে ফ্রান্সের বিশাল সংখ্যক একটা লোকজন তোমার হচ্ছে এই পঙ্গুত্ব বরণ করে তারা পুরোপুরিভাবে কি হয়, পঙ্গুত্ব বরণ করে তারা পুরোপুরিভাবে একেবারে তোমার নিষ্ক্রিয় হয়ে পড়ে, যার কারণে ফ্রান্সের অর্থনীতি কিন্তু পরবর্তীতে বিশাল হুমকির মুখে পড়ে। এবং ফ্রান্স কি করে, এই যখন হল অফ নির্বে, এই যে তোমার ভার্সাই চুক্তি যখন স্বাক্ষর করা হচ্ছে, এবং তখন তারা গিয়ে বলে জার্মানিকে এটার ক্ষতিপূরণ দিতে হবে। জার্মানির রাইন নদীর তীর ঘেঁষে, ফ্রান্স এবং জার্মানির যে সীমান্ত আছে সেখানে রাইন নদীর তীর ঘেঁষে ফ্রান্সের যে জার্মানির যে
খনিগুলো ছিল, লোহার খনি, সেই খনি থেকে আকরিক উত্তোলনটা জার্মানিকে ফ্রান্সের হাতে ছেড়ে দিতে হয়। জার্মানিকে বলতে হয় যে ঠিক আছে, এখন থেকে আমরা আর এখান থেকে আকরিক উত্তোলন করব না। করবে কে? করবে ফ্রান্স। কেন ফ্রান্স করবে? কারণ ফ্রান্সের লোকজনরা আমরা পঙ্গু বানাই ফেলছি। ঠিক আছে, এইভাবে ক্ষতিপূরণ দিতে জার্মানিকে বাধ্য করা হয় ক্রমান্বয়ে, যেটা জার্মানির জন্য না, পৃথিবীর যে কোনো দেশের জন্য এটা আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। পরের প্রশ্নের আগে আমরা দেখি যে তোমরা জানো যে আমাদের এই ফাইনাল রিভিশন কোর্স, হ্যাঁ, যেটা এইচএসসি এবং আলিমের মানবিক এবং ব্যবসায় শিক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স, এবং তোমরা দেখছো যে এইখানে এই যে আমাদের সাইদ ভাই, হ্যাঁ, একজন মুরব্বী মানুষ, ঠিক আছে, তিনি আমাদের সাথে আছেন এই কোর্সে, তিনি বাংলার দায়িত্ব নিছেন, হ্যাঁ, এবং আমি এই যে সাকিব শাহরিয়ার, এই পাশে এই যে হাসনাত আবদুল্লাহ ভাইয়া আছে, আর এই পাশে বাকি বিল্লাহ ভাই আছে, এবং আমাদের পেছনে, হ্যাঁ, এক ঝাঁক তরুণ শিক্ষক, তারা কিন্তু সবাই তোমাদের ক্লাস নেবে। তাহলে চিন্তা করো, এতগুলো মানুষ তোমাদেরকে পড়াবে, এবং দেখছো এখানে আমাদের যে মাওলানা সাহেবরাও আছে, ঠিক আছে, তারা হচ্ছে তোমাদের কি করবে, এই যে তোমাদের যে এই যে তোমরা যারা আলিম পরীক্ষার্থী, হ্যাঁ, যারা মাদ্রাসার, তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্স একদম প্রথম মানে কোনো প্ল্যাটফর্ম হিসেবে পূর্ণাঙ্গভাবে, হ্যাঁ, পূর্ণাঙ্গভাবে কোনো প্ল্যাটফর্ম হিসেবে আলিমের সরাসরি প্রস্তুতি কোর্স নিয়ে এসেছিল, এবং সেটাই কিন্তু তোমরা এখন সেটারই লাইভ ক্লাস তোমরা করছো। ঠিক আছে, তাহলে তাহলে এই যে দেখো, তাহলে দেখো এই যে কোর্স, এই কোর্সে কিন্তু একটা তোমরা বিশাল ছাড়ে, হ্যাঁ, এতগুলো সাবজেক্ট, তার মানে বাংলা, ইংরেজি, তার সাথে হচ্ছে যে পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মানে কি পাচ্ছ না তোমরা, এবং এই যে বালাগাত, মান্তিক, কুরআন হাদিস থেকে শুরু করে মানে আলিমেরও যত আছে, তার সাথে ব্যবসায় শিক্ষায় তোমরা যারা পড়ছো, তারা ব্যবসায় শিক্ষার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলোও পাচ্ছ। তাহলে দেরি কেন ভাই? এই যে দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে ভর্তি হও দ্রুত। তার মানে এক্ষুনি ভর্তি হয়ে যাও, কুইক। যারা এখনো ভর্তি হও নাই আমাদের এফআরসিতে, খুব দ্রুত তোমরা ভর্তি হয়ে নিজেদেরকে যাচাই করে নাও। এখন কিন্তু তোমরা একটা প্রমোশনাল ক্লাস পাচ্ছ, ফ্রি ক্লাস পাচ্ছ, ঠিক আছে, বাট এই প্রমোশনাল ক্লাস তোমাদের একটু দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, বুঝছো? দেখো, জার্মানির কয়লা সমৃদ্ধ স্টার বেসিন অঞ্চল যেটা, সেটা কত বছরের জন্য জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দেওয়া হয়? আমরা আগেই বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে যায়, তখন জার্মানিকে সবাই মিলে দোষী সাব্যস্ত করে, বলে যে জার্মানি এই আকামটা করছে, মানে যুদ্ধের জন্য দায়ী মূলত জার্মানি। দেখো, মানে ওই যে কথা আছে না, সব মাছে গু খায়, দোষ হয় পাঙাশের, বুঝছো? প্রথম বিশ্বযুদ্ধের পাঙাশ হচ্ছে জার্মানি, মানে সবাই মিলে যুদ্ধ করছে, দোষ হয়েছে গিয়া কার? দোষ হয়েছে জার্মানির একলার, বুঝছো? যুদ্ধ কিন্তু সবাই করছে, কিন্তু দোষ হয়েছে কার? জার্মানি। মানে এই দেশটা একটা ট্রাজিক, মানে তাদের জন্য। যাই হোক, তো দেখো, জার্মানির একটা কয়লা সমৃদ্ধ অঞ্চল আছে যেটাকে স্টার বেসিন বলা হয়তো, প্রচুর পরিমাণে কয়লা, ওইটা একটু দেবে যাও। তোমরা জানো যে সোপান অঞ্চল যেটা, সেই সোপান অঞ্চলের প্রধান খনিজ হিসাবে কয়লাই থাকে। কাজে জার্মানিতে প্রচুর পরিমাণে কয়লা এবং নানা রকম খনি আছে। পুরো জার্মানিটা একটা পাথুরে অঞ্চল, কাজেই সেখানে প্রচুর পরিমাণে খনি আছে। এবং এই জাতিপুঞ্জ যখন তৈরি হয়, বা লিগ অফ নেশনস যখন তৈরি হয়, তখন জার্মানির যে কয়লার খনি, লোহার খনি, এগুলো সব এই জাতিপুঞ্জ, ইউএসএ, ইউকে, ফ্রান্স, এরা ভাগাভাগি করে নেয়। এবং জার্মানির যে উপনিবেশ আছে সেগুলোকে হয় স্বাধীন করে দেওয়া হয়, না হয় যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। রাশিয়া একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ নেয়। তাইলে সব মিলায়ে বোঝো যে মানে জার্মানিরা একেবারে মোটামুটি সবাই মিলে, হ্যাঁ, জার্মানিকে একদম শেষ করে ফেলে আর কি। ঠিক আছে, তো দেখো, এই জার্মানির যে কয়লা সমৃদ্ধ যে স্টার বেসিন যে অঞ্চলটা আছে, সেটাকে কি বলা হচ্ছে? আমরা বলছি সেটা কি স্টার বেসিন। এই অঞ্চলটা কত বছরের জন্য জাতিপুঞ্জ তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল? আচ্ছা, আমরা জানি সর্বমোট 15 বছরের একটা চুক্তি, 15 বছরের একটা চুক্তি করে দেওয়া হয়, এবং এই 15 বছরের চুক্তিতে এই কয়লা সমৃদ্ধ যে স্টার বেসিন অঞ্চলটা আছে সেটা জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। ভার্সাই কোথায় অবস্থিত? আমরা বলেছি ফ্রান্সের ভার্সাই নগরী। ভার্সাইয়ের একটা হল রুম, হলের নাম ছিল হচ্ছে হল অফ মিরর। এই যে হল অফ মিরর, ঠিক আছে, হল অফ মিরর, এই হল অফ মিররে তোমার হচ্ছে এই ভার্সাই চুক্তি এটা স্বাক্ষরিত হয়। তাইলে ফ্রান্সের ভার্সাই নগরীতে, প্যারিসের একদম উপকণ্ঠে, একদম কাছে ভার্সাই নগরীটা অবস্থিত, এবং সেইখানে হল অফ মিররে যেটা হচ্ছে ফ্রান্সে, ভার্সাইয়ে হল অফ মিররে, সেইখানে হচ্ছে তোমার এই ভার্সাই চুক্তিটা স্বাক্ষর করা হয়। ঠিক আছে, ওকে
আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন দেশ? আমরা আগেই বলেছি প্রথম বিশ্বযুদ্ধে বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু একটা দেশের অর্থনীতি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি আমার কথার মধ্যে বলেছি। কোন দেশের কথা বলেছি ভাই বলো তো? তাড়াতাড়ি করে একটু উত্তরগুলো দিয়ে ফেলো তো। কোন দেশের কথা বলেছিলাম আমরা যে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? কোন দেশটা? প্রথম বিশ্বযুদ্ধে অনেক মানুষ পঙ্গু হয়ে গেছিল, যার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে তোমার জার্মানির রাইন নদীর তীর ঘেঁষে যে লোহার খনিগুলো আছে সেগুলো তারা নিয়ে নেয়। হ্যাঁ, কার কথা বলেছিলাম? ফ্রান্সের কথা বলেছিলাম। তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রান্স। পরের প্রশ্নে চলে যায়। লিগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? মজার ব্যাপার দেখো, লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ যেটা তৈরি হয়েছিল, সেই জাতিপুঞ্জ গঠনের জন্যে সবচেয়ে বড় যে উদ্যোক্তা ছিলেন, সেই উদ্যোক্তা দেশের যে প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনি তো মূল উদ্যোক্তা ছিলেন আর কি। ঠিক আছে, তিনি তিনি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্যে তিনি অনেকগুলো দফা দেন। কি দেন? অনেকগুলো দফা দেন। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য উড্রো উইলসন দফা দিয়েছিলেন। কয়টা দিয়েছিলেন? 14 দফা। কয়টা দফা? 14 দফা। এই 14 দফার 14তম দফা মানে সর্বশেষ দফায় তিনি লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ বা একটা প্রতিষ্ঠান বা একটা সংস্থা, এটা প্রতিষ্ঠার কথা বলেন যেটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। তাহলে লিগ অব নেশনস প্রতিষ্ঠার কথা এই উড্রো উইলসনের যে বিখ্যাত 14 দফা আছে, সেই 14 দফায় উড্রো উইলসন উল্লেখ করেছেন। এবং উড্রো উইলসন তিনি এই 14 দফা বাস্তবায়নের জন্য বা 14 দফা যেন সবাই মেনে নেয়, দেশগুলো যেন মেনে নেয়, এই জন্য তিনি 7,500 কিলোমিটারেরও বেশি পথ তিনি ভ্রমণ করেন এবং মানুষজনের সাথে কথা বলেন, বিভিন্ন দেশ ভ্রমণ করেন, সেই দেশে তিনি জনমত তৈরির চেষ্টা করেন, ওই দেশের সরকার এবং জনগণকে এই 14 দফার ব্যাপারে উৎসাহিত করেন এবং এইভাবে তিনি লিগ অব নেশনস প্রতিষ্ঠার জন্য কাজ করেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ওই সময় একটা নীতি চলছিল, সেই নীতির কারণে, মানে ওই যে একলা চলো নীতি, যেটা মনরো নীতি, সেই নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ওই সময় জাতিপুঞ্জ বা লিগ অব নেশনসের সদস্য হয়নি। তাহলে জাতিপুঞ্জ বা লিগ অব নেশনসের সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ছিল না। কি মজার ব্যাপার না? একটা সংস্থা প্রতিষ্ঠার যিনি উদ্যোক্তা, তিনি কখনো বা তার দেশ কখনো ওই সংস্থার সদস্য হয়নি। হাস্যকর না ব্যাপারটা? কও, তোমরাই কও হাস্যকর কিনা। যদি হাস্যকর না হয় তাইলেও কও, হাস্যকর হইলে তাইলেও কও। হ্যাঁ, পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল? এটা তো একটা মানে একটা বিষয়। ঠিক আছে, দেখো এই যে সারাজিবু, যেটা এটা আসলে সারাজিবু বা সারায়েভো, এটা হচ্ছে সারাজিবু ও সারায়েভো হচ্ছে যে বসনিয়ার যে ওই সময়কার যে শহর আছে, তৎকালীন সার্বিয়ার রাজধানী আর কি, সারায়েভো। ঠিক আছে, এই সারাজিবু বা সারাজেভো বা সারাজিবু যেটাই বলো আর কি। হ্যাঁ, তো প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল সেটা জানতে চেয়েছি। ইংল্যান্ডের কূটনীতি, ফ্রান্সের নিষ্ক্রিয়তা। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ, হ্যাঁ, এটা জানতে চেয়েছে যে ইংল্যান্ডের কূটনীতি, ফ্রান্সের নিষ্ক্রিয়তা। হ্যাঁ, তারপরে হচ্ছে সারাজীবু হত্যাকাণ্ড। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে জাতিসংঘের সৃষ্টি না হওয়া। হ্যাঁ, জাতিপুঞ্জ সৃষ্টি হয়েও বা লাভ কি হয়েছে? তোমরা দেখছো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে তো জাতিপুঞ্জ সৃষ্টি হয়েছিল যেন যুদ্ধবিগ্রহ আর না হয়, কিন্তু তাতে কি যুদ্ধবিগ্রহ থামছে? জাতিপুঞ্জ কি যুদ্ধবিগ্রহ থামাইতে পারছে? পারে নাই, বরঞ্চ সবাই কিন্তু সেইখানে পড়ছে একটা বিপদে, তাই না? হুম, আচ্ছা আচ্ছা, তো তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল। আমরা যে বলছি যে সারায়েভো বা সারাজিভো হত্যাকাণ্ড, যেটা আমরা জানি যে ওই সময় আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, কার? সার্বিয়ার আর্চ ডিউক। কি নাম ছিল? আর্চ ডিউক হচ্ছে তার উপাধি বা তার পদের নাম। হ্যাঁ, যুবরাজ যিনি, তাকে আর্চ ডিউক বলা হতো, তার নাম ছিল ফ্রান্স ফার্দিনান্দ। ঠিক আছে, তাহলে যে ফ্রান্স ফার্ডিন্যান্ড, হ্যাঁ, তাকে হচ্ছে ফ্রান্স ফার্ডিন্যান্ডকে ওই সময় তার বউ সহ সস্ত্রীক হত্যা করা হয়। ঠিক আছে, এবং এইটার কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি কারা ছিল? ভাই এটা খুবই কমন প্রশ্ন, তোমরা যারা পড়েছো তারা জানো। প্রথম বিশ্বযুদ্ধে দুইটা পক্ষ ছিল। একটা পক্ষে ছিল, আমরা যদি দুইটা পক্ষ আলাদা করি তাহলে আমরা জানি যে একটা পক্ষে ছিল হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের একটা পক্ষে ছিল, আমরা বলেছি অস্ট্রিয়া প্লাস হাঙ্গেরি প্লাস
জার্মানি প্লাস তুরস্ক প্লাস বুলগেরিয়া, ঠিক আছে। তাহলে একটা পক্ষে ছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া, আর এর অপর পক্ষে ভার্সেস দিয়ে যদি আমরা লিখি, এই পাশে ছিল কারা কারা, এই পাশে ছিল শুরু করেছিল হচ্ছে হামলা করে রাশিয়া, জার্মানি হামলা করেছিল কাকে, জার্মানি হামলা করেছিল হচ্ছে সার্বিয়াকে। তাহলে আমরা প্রথম লিখি সার্বিয়া, হ্যাঁ, সার্বিয়ার সাথে লিখি হচ্ছে বসনিয়া, তো ছিলই আর কি, হ্যাঁ, ওটা তখন সার্বিয়ার নামেই ছিল। তারপরে কারা ছিল, সার্বিয়াকে অন্যতম হেল্প করছিল রাশিয়া, হ্যাঁ, তাইলে আমরা রুশ বা রোমানব সাম্রাজ্য না লিখে সরাসরি কি রাশিয়ায় লিখবো, আচ্ছা লিখি রাশিয়া। তারপরে ইউকে, হ্যাঁ, এরপরে ইউএসএ, এরাও কিন্তু ওই সময় রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এছাড়া আরও 23-24টা দেশ এখানে সব মিলায় যুদ্ধে অংশগ্রহণ করে, সর্বমোট 34টা দেশ, ঠিক আছে, সবাই এই পক্ষেই ছিল মূলত, ঠিক আছে। তাইলে এই হচ্ছে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধে এর মধ্যে পরাজিত হয় কারা, ফ্রান্স কি পরাজিত হয় না, ফ্রান্স জিতেছিল, ব্রিটেন জিতেছিল, আমেরিকা জিতেছিল, বরঞ্চ আমেরিকা অংশগ্রহণ করার পরেই প্রথম বিশ্বযুদ্ধের পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, এবং তখন তোমার হচ্ছে মূলত জার্মানি পরাজিত হয়েছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি কোনটা ছিল, জার্মানি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি। ভাইয়েরা আমার, আমরা বুঝতে পেরেছি কিনা? তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি কারা ছিল, জার্মানি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি। হ্যাঁ, একটু জানাবা তোমরা ঘটনাটা বুঝতে পারছো কিনা, হ্যাঁ, তোমরা ঘটনাটা বুঝতে পারছো কিনা একটু জানাবা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র, যুদ্ধ সরাসরি হইছে কোন জায়গায়, দেখো প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধ সরাসরি হইছে হচ্ছে মূলত এশিয়া এবং ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের সরাসরি যুদ্ধক্ষেত্র হয়েছিল, ঠিক আছে। কারণ কি, কারণ ওই সময় ইউরোপের যে দেশগুলো তারা সরাসরি অংশগ্রহণ করেছিল, এবং এশিয়ার যে উপনিবেশগুলো ছিল, বিশেষ করে মানে যুক্তরাজ্যের যে উপনিবেশগুলো ছিল এশিয়া জুড়ে, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে কোনটা সঠিক, 1 এবং 2 হচ্ছে মূলত এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এশিয়া এবং ইউরোপের লোকজন প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখিনি প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণ জার্মানির উগ্র জাতীয়তাবাদ, ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ, আমেরিকার উপনিবেশবাদ। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল, জার্মানির উগ্র জাতীয়তাবাদ, শোভেনিজমের কথা তো আমরা বলেছি, হ্যাঁ, জার্মানির উগ্র জাতীয়তাবাদ। হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে হ্যাঁ ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ, আমেরিকার উপনিবেশবাদ। আচ্ছা, তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে জার্মানি তো উগ্র জাতীয়তাবাদী ছিল, মেনে নিচ্ছি, কিন্তু এই যুদ্ধে যুক্তরাজ্য বা ইংল্যান্ড কেন অংশগ্রহণ করেছিল, ইংল্যান্ডের কি স্বার্থ ছিল এই জায়গায়? মানে আমরা তো বুঝলাম যে জার্মানি তো ভাই উগ্র জাতীয়তাবাদী, এরা তো শোভেনিজমে বিশ্বাস করে, বাট ইংল্যান্ড তো ভাই দুধে ধোয়া তুলসী পাতা। তাহলে ওদের কি স্বার্থ এখানে ছিল, ওরা কেন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কারণ জার্মানি যেরকম উগ্র জাতীয়তাবাদী ছিল, তেমনিভাবে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদী নীতি এটাও ছিল একইভাবে মারাত্মকভাবে রেসপন্সিবল আর কি প্রথম বিশ্বযুদ্ধের জন্য। তোমরা দেখো আমরা কোথায় ইংল্যান্ড আর কোথায় এই ভারতীয় উপমহাদেশ, অথচ আমরা ছিলাম ব্রিটিশ রানীর প্রজা। ছিলাম না, একদম 1857 সাল পর্যন্ত আমরা ছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরে। 1858 সাল থেকে 1947 পর্যন্ত আমরা ছিলাম সরাসরি ব্রিটিশ রানীর প্রজা, তাই না বলো? রানী ভিক্টোরিয়ার প্রজা ছিলাম আমরা, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা ছিলাম। তাইলে জার্মানির উগ্র জাতীয়তাবাদ এবং ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ, এই দুটোই প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে 1 এবং 2, এটাই হচ্ছে সঠিক। পরের প্রশ্নে চলে যাই। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত 14 দফা প্রস্তাব ঘোষণা করেন। আমি এটা আর বলবো না, এটা তোমরা বলবা, একটু আগে আমি এটার ব্যাখ্যা দিয়েছি, তাইলে এটা তোমরা বলবা, আর ভুলভাল বলবা তাহলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, বুঝতে পারছো? মায়ের খাবা এখানে, বমি করবা কোথায়? বাথরুমে। তাইলে তোমরা দ্রুত বলে ফেলো তো ভাইয়েরা, একটু দ্রুত বলে ফেলো তো ভাইয়েরা, সোনামণিরা বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কই? তাইলে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত কোন দফা?
14 দফা প্রস্তাব, একটু আগে কইছি সেই ভদ্রলোকের নাম। 14 দফা প্রস্তাব ঘোষণা করছিলেন কে? হ্যাঁ বলে ফেলো, নাম বলে ফেলো, কে ঘোষণা করেছিলেন? হ্যাঁ এই তো অনেকেই, 2 জন নাকি একজনই 2 বার সঠিক উত্তর দিছে। আচ্ছা যাক, তাও তো দিছে, দিয়া তো একরকম হয়েছে আর কি। ঠিক আছে, তাইলে আমরা যা বলছি, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত 14 দফা প্রস্তাব ঘোষণা করেন প্রেসিডেন্ট উড্রো উইলসন। কে ঘোষণা করেছিলেন? প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষণা করেছিলেন। পরে চলে যায়, নিচের কোনটিকে ত্রিশক্তি আতাত বলা হবে? ভাই ত্রিশক্তি আতাত কোনটাকে বলা হবে? আমরা পড়েছি কোনটাকে ত্রিশক্তি আতাত বলা হয়েছে। জার্মানি, অস্ট্রিয়া, ইতালি? নো। জার্মানি, জাপান, ইতালি? নো। ঠিক আছে। ইঙ্গো, ফরাসি, তুরস্ক? নেভার, কাভি নেহি, কখনোই করে নাই। ঠিক আছে। ইঙ্গো, ফরাসি, রুশ, এটাই হচ্ছে মূলত ত্রিশক্তি আতাত। হ্যাঁ, এটাই মূলত হচ্ছে কি ত্রিশক্তি আতাত। ইঙ্গো, ফরাসি, রুশ যে চুক্তি, সেই চুক্তিটাই মূলত ত্রিশক্তি আতাত। ইঙ্গো মানেই কিন্তু ইংল্যান্ড। ইঙ্গো মানে কেটা? ইঙ্গো মানে হচ্ছে ইংল্যান্ড। ইঙ্গো মানে হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে। ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, আর রুশ হচ্ছে রাশা। ওকে। ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাতের বৈশিষ্ট্য কি? বিশ্বে শক্তি সাম্য স্থাপিত হয়, ইউরোপে শক্তি সাম্য স্থাপিত হয়নি, 2 শক্তি শিবিরের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাতের বৈশিষ্ট্য কি ছিল? নিচের কোনটা সঠিক বলো? ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাতের মধ্যে আসলে বৈশিষ্ট্য কোনটা ছিল? বিশ্বে শক্তি সাম্য স্থাপিত হয়, ইউরোপে শক্তি সাম্য স্থাপিত হয়নি, আর 2 শক্তি শিবিরের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি যে ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাতের কারণে বিশ্বে শক্তি সাম্য ওই সময় তাৎক্ষণিকভাবে স্থাপিত হয়েছিল। হ্যাঁ, বিশ্বে শক্তি সাম্য ওই সময় স্থাপিত হয়েছিল, কিন্তু ইউরোপে শক্তি সাম্য স্থাপিত হয়েছিল, ইউরোপেও হয়েছিল। তাইলে এটা না, 2 শক্তি শিবিরের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে, এটা খুবই সত্যি কথা। 2 শক্তি শিবিরের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে, তার কারণেই মূলত আমরা দেখি যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বা প্রথম বিশ্বযুদ্ধ সময়কালীন বিভিন্ন পক্ষে অনেকগুলো দেশের অংশগ্রহণ। ঠিক আছে, তাইলে 1 আর 3 হচ্ছে সঠিক। তাইলে 1 আর 3 এটা কই আছে ভাই? খতে আছে, 1 এবং 3 এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, তাহলে 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, জার্মানি কত খ্রিস্টাব্দে ফরাসি অঞ্চল আলসাস এবং লোরেন এটা দখল করে? জার্মানি কত খ্রিস্টাব্দে ফরাসি অঞ্চল আলসাস এবং লোরেন দখল করে নেয় বলো? আলসাস এবং লোরেন অঞ্চল দখল করে নেয় কত সালে জার্মানি? জার্মানিতে যারা শাসক ছিল তাদেরকে বলা হইতো কাইজার। জার্মানি শাসকদেরকে কি বলা হইতো? কাইজার বলা হইতো। কাইজাররা ছিল জার্মানির শাসক, জাররা ছিল রাশিয়ার শাসক। তাহলে কাইজাররা ছিল কার শাসক বলছি? কাইজাররা ছিল জার্মানির শাসক, কাইজাররা ছিল জার্মানির শাসক, জাররা ছিল রাশিয়ার শাসক। ঠিক আছে, তাইলে জার্মানি কত খ্রিস্টাব্দে? জার্মানি তো কাইজার, তাই না? কত খ্রিস্টাব্দে ফরাসি অঞ্চল আলসাস এবং লোরেন এটা দখল করে নেয়? আমরা জানি এটা দখল করেছিল 1871 সালে, ওই যে ত্রিশক্তি মৈত্রীর আগের ঘটনা, 1871 সালে এই ঘটনা ঘটেছিল। তারপরে দেখি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে কোনটিকে বলা যায়? প্রথম বিশ্বযুদ্ধের একদম প্রত্যক্ষ কারণ, সরাসরি কারণ, ব্রিটেন কর্তৃক জার্মানি আক্রমণ, হ্যাঁ, সারাজেভোর হত্যাকাণ্ড, জার্মানির উগ্র জাতীয়তাবাদ, তুরস্কের একগুঁয়েমি, কোনটার কারণে? প্রত্যক্ষ কারণ কোনটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের? প্রত্যক্ষ কারণ কোনটা ছিল? ব্রিটেন কর্তৃক জার্মানি আক্রমণ, সারাজেভোর হত্যাকাণ্ড, জার্মানির উগ্র জাতীয়তাবাদ, তুরস্কের একগুঁয়েমি, কোনটা ছিল প্রধান কারণ? তোমরা যদি একটু এক্ষেত্রে উত্তর দাও, হ্যাঁ, তোমরা যদি একটু এগুলোর উত্তর দাও তাহলে সহজ হবে। এটা কিন্তু আমরা এর আগেও এটার কাছাকাছি সেম প্রশ্ন আমরা কিন্তু পড়ে ফেলেছি, মানে একদম কাছাকাছি প্রশ্ন। ঠিক আছে, কাছাকাছি জিজ্ঞাসা আর কি। আমরা জানি সারায়েভোতে যে হত্যাকাণ্ড বা সারাজেভোর যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডটার কারণেই মূলত প্রথম বিশ্বযুদ্ধ একদম প্রত্যক্ষ রূপ পায়। এটা হচ্ছে সঠিক উত্তর। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান নৌবহর ইংরেজ নৌবহরের সাথে সম্মুখ যুদ্ধ এড়িয়ে চলে কেন? কেন জার্মান নৌবহর ইংরেজ নৌবহরের সাথে সম্মুখ যুদ্ধ, সরাসরি যুদ্ধ, হ্যাঁ, কেন সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছিল? আমরা জানি জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি খুব শক্তিশালী একটা নৌবাহিনী তৈরি করেছিল। ঠিক আছে, খুব শক্তিশালী নৌবাহিনী তৈরি করেছিল এবং জার্মানরা ওই সময় একটা ডুবোজাহাজ ব্যবহার করতো প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানরা ব্যবহার করতো একটা ডুবোজাহাজ বা সাবমার্সিভ ভেহিকল।
এই যে সাবমার্সিভ ভেহিকলস, এটার নাম ছিল ইউবোট। তখন পৃথিবীর আর কোনো দেশ এই ইউবোট টাইপ কোনো টেকনোলজি ওই সময় পৃথিবীর আর কোনো দেশ ব্যবহার করতো না, জার্মানি ব্যবহার করতো। কিন্তু ডগার ব্যাংকে একটা নৌযুদ্ধ হয়। এই যুদ্ধে জার্মান নৌবহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যুদ্ধে জার্মান নৌবহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে জার্মান নৌবহর ইংরেজ নৌবহরের সাথে সম্মুখ যুদ্ধ বেশ কিছুদিন ধরে এড়িয়ে চলছিল। ইংরেজরাও কিন্তু নৌযুদ্ধে ওই রকমই পারদর্শী ছিল। ঠিক আছে, ইংরেজরাও কিন্তু নৌযুদ্ধে ওই রকমই পারদর্শী ছিল, বুঝছো? তাহলে দেখো, মানে এই যে তোমার প্রথম বিশ্বযুদ্ধের সময়, আচ্ছা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করছো, কমেন্টে কি লিখছো? মাহিদ, দেখছি মাহিদ বেশ অ্যাক্টিভ, হ্যাঁ সে উত্তর দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা তাহলে শোনো, ইউবোট ছিল মূলত এক ধরনের সাবমেরিন আছে না, যেটা পানির নিচে ডুবে থাকতে পারে, এই ধরনের একটা সাবমেরিন ছিল হচ্ছে তোমার ইউবোট। ঠিক আছে, এবং তারা চাচ্ছিল যে কোনোভাবে তাদের যে নৌবাহিনী আছে সেই নৌবাহিনীকে বাঁচায় রাখতে। ঠিক আছে, তারা চাচ্ছিল মানে এই নৌবাহিনীকে যে কোনো মূল্যে বাঁচায় রাখতে যাচ্ছিল। ঠিক আছে, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলাফল কি? প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলাফল হলো ঔপনিবেশিক দেশসমূহে স্বাধীনতা আন্দোলন, বিশ্বে ব্রিটেনের একক আধিপত্য প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার গঠনের পটভূমি সৃষ্টি করা। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলাফল কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল জানতে চেয়েছে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল জানতে চেয়েছে, বলতে হবে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলাফল কি ছিল? ঔপনিবেশিক দেশসমূহের স্বাধীনতা আন্দোলন, এটা তো প্রথম বিশ্বযুদ্ধের কারণে তো সরাসরি উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করে। আমি বলেছি যে বেশিরভাগ দেশ ছিল উপনিবেশ এবং সেগুলার মানে খুব বেশি অবস্থা ছিল না। বিশ্বে ব্রিটেনের একক আধিপত্য প্রতিষ্ঠা, এটা তো আসলে হয়নি। তবে রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার গঠনের পটভূমি সৃষ্টি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণে, যার দ্বিতীয় নিকোলাস তিনি ওই সময় খুব ঝামেলায় ছিলেন এবং তিনি পরাজিত হলেন। দুইটা তিনি একসাথে সামলাইতে পারেন নাই, নিজের দেশের অবস্থা তিনি ঠিক করতে পারেন নাই, যার কারণে উপনিবেশিক দেশসমূহে স্বাধীনতা আন্দোলন হয় এবং রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার গঠনের পটভূমি তৈরি হয়। কাজে 1 এবং 3 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অতএব এখানে খ তুলনামূলক বেশি যৌক্তিক, অথবা খ এখানে জয়যুক্ত হয় আর কি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলাফল হচ্ছে ঔপনিবেশিক দেশ, তার মানে বিভিন্ন দেশ যেগুলো উপনিবেশ ছিল সেই দেশগুলো কি করে, তাদের যে উপনিবেশ বানায় রাখছে তাদেরকে যে দেশগুলো, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তারা স্বাধীন হওয়ার জন্য চেষ্টা চালাইতে থাকে। পরের প্রশ্ন দেখি, লিগ অব নেশনসের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়? লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ, তাদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় সেটা জানতে চাচ্ছে। আমরা জানি লিগ অব নেশনসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1920 সালের 10 জানুয়ারিতে। 1920 সালের 10 জানুয়ারি লিগ অব নেশনসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং লিগ অব নেশনস তৈরির যে প্রেক্ষাপট আছে, যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, লিগ অব নেশনসের শুধুমাত্র 14 দফা জানলে হবে না, লিগ অব নেশনসের কারণ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই মানে তোমার হচ্ছে ওই লিগ অব নেশনস কেন প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, কি বিষয়াদি, এগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, লিগ অব নেশনসের প্রথম যে অধিবেশন সেটা অনুষ্ঠিত হয়েছিল মূলত লন্ডনে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। তোমরা কোনো প্রশ্ন করলে আসলে খুব ভালো লাগে, ঠিক আছে। লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল লিগ অব নেশনসের অধিবেশন, লন্ডনে অনুষ্ঠিত হয় 1920 সালের 10 জানুয়ারি, ঠিক আছে, লন্ডনে অনুষ্ঠিত হয়। আচ্ছা, এবং এই ভার্সাই চুক্তির পরে এটা আনুষ্ঠানিক সূচনা করে। আচ্ছা, লিগ অব নেশনসের সদর দপ্তর কোথায় ছিল জানো তো? জেনেভাতে ছিল, লন্ডনে না। কিন্তু লিগ অব নেশনসের প্রথম অধিবেশন বসে হচ্ছে তোমার লন্ডনে, কিন্তু সদর দপ্তর ছিল জেনেভাতে, ঠিক আছে। সাধারণ সভা হয় হচ্ছে জেনেভাতে, অধিবেশন হয় লন্ডনে, আর সাধারণ সভা হয়েছিল জেনেভাতে। আচ্ছা,
প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ে জার্মানির উপর কি প্রভাব পড়ে? জার্মানির নৌবহর শক্তিশালী হয়, পরাজিত হইলে কখনো শক্তিশালী হয়? হয় না। অ্যাডলফ হিটলার নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, বলশেভিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কাইজারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। হ্যাঁ, অ্যাডলফ হিটলার নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, এটা তো আসলে পরের কথা। বলশেভিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাই এটা তো আর জার্মানির উপর প্রভাব না। কাইজারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, এটা জার্মানির উপর প্রভাব। এখন তোমাদের বলতে হবে যে কোনটা হয়েছিল আসলে ওই সময়। আচ্ছা, আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের একজন পরাজিত সৈনিক ছিলেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন পরাজিত সৈনিক। তিনি প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন এবং 1919 সালে, মানে 18 সালের শেষে, এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ঠিক 20 বছরের মাথায় তিনি 1939 সালে তিনি আবার নতুন করে আরেকটা বিশ্বযুদ্ধ শুরু করেন অ্যাডলফ হিটলার তার একক প্রচেষ্টায়। এবং হিটলার নিজেকে ফুয়েরার বলে পরিচয় দিতেন। কি বলে পরিচয় দিতেন? ফুয়েরার বলে পরিচয় দিতেন। ফুয়েরার শব্দের অর্থ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। ফুয়েরার হচ্ছে কি? সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ে জার্মানিতে অ্যাডলফ হিটলারের একনায়কতন্ত্র বা নাৎসি বা নাজি পার্টির একনায়কতন্ত্র এটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণে অ্যাডলফ হিটলার নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। পরের প্রশ্নে চলে যাই। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে যেসব ক্ষেত্রে দায়ী করা হয় সেগুলো হলো, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে কোন কোন ক্ষেত্রে দায়ী করা হয়? ঠিক আছে, জার্মানির পলিটিক নীতি, নগ্ন কুর ও আত্মম্ভরী জার্মান জাতীয়তাবাদ, কাইজারের সাম্রাজ্যবাদী নীতি, কোন কোন ক্ষেত্রে জার্মানিকে দায়ী করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে? আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের কারণে যেহেতু জার্মানি হেরে গেছে, দেখো যুদ্ধ একটা কঠিন জায়গা, যুদ্ধ কখনো পরাজিতদের পক্ষে কথা বলে না। ঠিক আছে, ইতিহাস কখনো পরাজিতদের পক্ষে কথা বলে না। মনে রাখবা, ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে থাকে। ইতিহাস বিজয়ীদের পক্ষে থাকে, ইতিহাস কখনো বিজিতদের কথা বলে না। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু জার্মানি হারছে, কাজেই জার্মানিকে সব জায়গায় ভিলেন বানানো হবে বা হইছে, এটাই স্বাভাবিক। যুদ্ধে যারা হেরে যায় তাদের কথা কেউ লেখে না। দেখো, কাজেই জার্মানিকে কোন কোন ক্ষেত্রে দায়ী করা হয়? সব ক্ষেত্রে দায়ী করা হয়। ওয়েন পলিটিক নীতি, নগ্ন ক্রুর আত্মম্ভরী জার্মান জাতীয়তা এবং কাইজারের সাম্রাজ্যবাদী নীতি, তিনটাকেই দায়ী করা হয়। সুতরাং 1, 2, 3 তিনটা এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। জাতিপুঞ্জের স্থায়ী সদস্য দেশ, জাতিপুঞ্জের স্থায়ী সদস্য দেশ কয়টি? জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে, জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 4টা। জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল 4টা। মূলত এদেরকে ওই যে 4 পুলিশম্যান একটা ধারণা এদের থেকে কিন্তু পরবর্তীতে আসছে। তারপরে দেখি কোন চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। কোন চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়? এটা আমরা সবাই জানি যে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। হ্যাঁ, যেটা হচ্ছে হল অফ মিররে। হ্যাঁ, ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ভার্সাই নগরীতে হল অফ মিররে ভার্সাই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। পরের প্রশ্ন, ভার্সাই শান্তি চুক্তিতে কিসের ইচ্ছা প্রাধান্য পায়? ভার্সাই শান্তি চুক্তিতে কিসের ইচ্ছা প্রাধান্য পায়? আদর্শবাদের, আন্তর্জাতিক শান্তির, সংকীর্ণ জাতীয় স্বার্থ রক্ষার, আন্তর্জাতিক সম্প্রীতির, কোনটার ইচ্ছা প্রাধান্য পায়? আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মূলত কি? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মূলত কিসের কারণে? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল হচ্ছে তোমার উগ্র জাতীয়তাবাদের কারণে। আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে নিরঙ্কুশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু এই ভার্সাই চুক্তির পরে লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়। কিন্তু ভার্সাই চুক্তিতে এমন ব্যাপার ছিল যার কারণে তোমার হচ্ছে এই ভার্সাই চুক্তিটা কোনো কালেই সফল হতে পারেনি। ঠিক আছে, ভার্সাই চুক্তিটা কোনো কালেই সফল হতে পারেনি। এখন যদি আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে যে ভার্সাই চুক্তিতে কিসের ইচ্ছা প্রাধান্য পায়, দেখো আমরা জানি যে আমাদের এখানে মানে এই যে এখানে বলেছে যে আদর্শবাদের, আন্তর্জাতিক শান্তি, সংকীর্ণ জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক সম্প্রীতি, এখানে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা ঠিক আছে আমাদের আছে। কিন্তু পুরো ভার্সাই চুক্তি যদি তোমরা পড়ো তাহলে দেখবা সেখানে খালি জার্মানিকে দায়ী করা হয়েছে, খালি জার্মানির থেকে ক্ষতিপূরণ আদায় করার কথা বলা হয়েছে, খালি জার্মানি যেন দাঁড়াইতে না পারে এরকম কথা বলা হয়েছে। তোমরা জানো যে একটা গল্প আছে, হ্যাঁ, দুই বন্ধুর গল্প। দুই বন্ধু একবার ওই যে তোমার সম্ভবত দুই বন্ধু বাংলাদেশি ছিল, তারা ওই যে হাঁটতে হাঁটতে যায় একটা মরুভূমির মধ্যে, সেখানে তাদের প্রচণ্ড পানি পিপাসা পায়।
হ্যাঁ মরে যাবে যাবে এমন একটা অবস্থায় তারা দেখে যে একটা মানে একটা একটা ল্যাম্প, একটা ল্যান্টার্ন, তারা ভাবে যে এটার মধ্যে পানি আছে কিনা, তারা ওটা ধরে ঘষাঘষি করতে থাকে। এমন সময় একটা দৈত্য বের হয়ে আসে, দৈত্য বের হয়ে এসে বলে যে বলো যে তোমরা কি চাও তোমরা। পরে দৈত্য বের হওয়ার পর আবার তারা দুই বন্ধু আবার দৈত্যের অধিকার নিয়ে মারামারি বাঁধায়। এ বলে যে আমি যেহেতু ল্যাম্প দেখছি আমি পাবো, আর একজন বলে না ল্যাম্পে আমি ঘষা দিছি এই জন্য আমি পাবো। পরে দুই বন্ধুর মধ্যে মারামারির এক পর্যায়ে দৈত্য বলে আচ্ছা ঠিক আছে বাদ দাও, ঠিক আছে সমস্যা নাই, যে আমাকে পাইছে, হ্যাঁ যে আমাকে দেখছে মানে এই ল্যাম্প যে আবিষ্কার করছে সে পাবে ডাবল, আর যে হচ্ছে আমাকে বাইর করছে সে পাবে একটা। তার মানে যে একটা পাবে আর ও যা পাবে তার ডাবল পাবে হচ্ছে আরেকজন। তখন ওই বন্ধু বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ইচ্ছা হচ্ছে যে তুমি আমার একটা পা খোড়া করে দিবা আর একটা চোখ কানা করে দিবা, ঠিক আছে, যেন অন্য বন্ধুর দুইটা পাই খোড়া করে দেওয়া হয় এবং দুইটা চোখই কানা করে দেওয়া হয়। তাহলে দেখো এই যে মানে আরেকজনের ক্ষতি করা, ঠিক আছে, এইটা মাঝে মাঝে মানুষের প্রধান টার্গেট হয়ে যায়, তাই না, প্রধান লক্ষ্য, প্রধান উপলক্ষ্য হয়ে যায় এটা। তো দেখো ভার্সাই শান্তি চুক্তিতে মূলত আদর্শবাদের আন্তর্জাতিক শান্তির এবং আন্তর্জাতিক সম্প্রীতির কথা বলার দরকার ছিল, কিন্তু খালি সবার উদ্দেশ্যই ছিল যে বিজয়ী মিত্র শক্তির মানে বিশেষ করে ফ্রান্সের এই যে প্রতিশোধ নেয়া, জার্মানিকে দুর্বল করার যে ইচ্ছা, হ্যাঁ সেইগুলো প্রাধান্য পায় এবং সংকীর্ণ যে জাতীয় স্বার্থ, সেই সংকীর্ণ জাতীয় স্বার্থই এই ভার্সাই চুক্তির মাধ্যমে জিতে যায়। এবং তার কারণে আমরা দেখি যে ভার্সাই চুক্তি কোনো কালে আসলে সফলতম চুক্তি হইতে পারে নাই। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা যাই। জার্মানি কত তারিখে রাশিয়া আক্রমণ করেছিল? আমরা জানি যে জার্মানি এবং রাশিয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এবং রাশিয়ার মধ্যে একটা ব্যাপক মারামারি ফাটাফাটি হয়, ঠিক আছে, এবং জার্মানি রাশিয়া আক্রমণ করে। জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল আগস্টের 1 তারিখে, 1 আগস্ট 1914-তে জার্মানি রাশিয়া আক্রমণ করে। প্রথম বিশ্বযুদ্ধ বাধার ঠিক 2 দিনের মাথায়, 3 দিনের মাথায় মূলত, ঠিক আছে, রাশিয়া আক্রমণ করে জার্মানি এবং এর মধ্য দিয়ে যুদ্ধটা একেবারে বড় আন্তর্জাতিক বা বৈশ্বিক রূপ লাভ করে। কত তারিখে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? আমরা জানি জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু মোটামুটি কাছাকাছি সময়ে, ঠিক আছে, একেবারে 1 তারিখে হচ্ছে এটা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2 তারিখে, 2 আগস্ট 1914-তে হচ্ছে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। 20 শতকের প্রথম দিকে নিচের কোন দেশ ছিল পৃথিবীর সর্ববৃহৎ ঔপনিবেশিক শক্তি? 20 শতকের প্রথম দিকে বিশ্বের কোন দেশ ছিল পৃথিবীর সর্ববৃহৎ ঔপনিবেশিক শক্তি? জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল, ব্রিটেন। 20 শতকের প্রথম দিকে কোনটা পৃথিবীর সবচেয়ে বড় ঔপনিবেশিক শক্তি ছিল? কার উপনিবেশ সবচেয়ে বেশি ছিল? জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল, ব্রিটেন। আমরা সবাই এটা জানি যে কার শক্তি, কার উপনিবেশ সবচেয়ে বেশি ছিল? ব্রিটেনের সবচেয়ে বেশি ছিল। এরা ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইছে, বিভিন্ন জায়গায় গেছে, যে উপনিবেশ তৈরি করছে, কি এশিয়া, কি আফ্রিকা, কি মানে আমেরিকা, প্রত্যেকটা জায়গাতেই ব্রিটেনের উপনিবেশ ছিল। কাজে এরাই ছিল সবচেয়ে বড় ঔপনিবেশিক শক্তি। কত সালে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়? আচ্ছা, লন্ডন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সেটা জানতে চেয়েছে। আমরা জানি লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, লন্ডন চুক্তির মূল বিষয়টা আমাদের জানতে হবে, ঠিক আছে, লন্ডন চুক্তির মূল বিষয়টা আমাদের জানতে হবে। হ্যাঁ, আমরা সবাই জানি যে এই যে লন্ডন চুক্তি, যেটা এই লন্ডন চুক্তি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগের প্রেক্ষাপট তৈরির ব্যাপারে, হ্যাঁ, আগের প্রেক্ষাপট তৈরির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ প্রভাবক বা একটা গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা কিন্তু পালন করেছে। দেখো, একটা যুদ্ধ যখন হয় এই যুদ্ধটা রাতারাতি বেঁধে যায় না, বিশেষ করে একটা বিশ্বযুদ্ধের প্ল্যাটফর্ম বা বিশ্বযুদ্ধের প্লট এটা রাতারাতি তৈরি হয় না। এর পেছনে অনেকগুলো বিষয়, হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট ব্যাপার থাকে। এই ছোট ছোট ব্যাপারগুলোকে হয়তো ওই সময় খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। আমরা যখন ছোট কোনো একটা কাজ করে ফেলি, ছোট কোনো একটা কথা বলে ফেলি, তখন হয়তো সেটা খুব বেশি গুরুত্ব পায় না, কিন্তু মানে পরে গিয়ে এটার একটা বিশাল পদক্ষেপ, মানে বিশাল মানে ইফেক্ট এটা দেখা যায়। মানে যখন বাংলা সিনেমায় ওই নায়কের বাপকে নায়িকার বাপ বা ভিলেন যখন মেরে ফেলে, ধরো যে যখন হত্যা করে 20 বছর আগে, তখন যদি ওই নায়িকার বাপ জানতে পারত যে তাহাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তার মানে নায়ক যে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, এটা যদি সে জানতে পারতো তাহলে কিন্তু সে নায়কের বাপকে মারতো না, বুঝছো? তো দেখো 1839 সালে যে লন্ডন চুক্তি, এইটা মূলত মানে বেলজিয়ামের স্বাধীনতা আর নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, যেটা একেবারে মোটামুটি বাফার স্টেট একটা, যেটা কোনো যুদ্ধেই খুব বেশি সক্রিয়তার সাথে অংশগ্রহণ করেনি বা কোনো দেশের পক্ষই সে খুব বেশি নেয়নি, হ্যাঁ, এদের জন্য এই যে গ্রেট ব্রিটেন, অস্ট্রিয়া, ফ্রান্স,
তৎকালীন ওই যে জার্মানি, প্রুশিয়া, রাশিয়া এরা সবাই মিলে নিজেদের মধ্যে একটা চুক্তি করে, হ্যাঁ, এবং নেদারল্যান্ডস এর মধ্যে ছিল, যা বেলজিয়ামকে নেদারল্যান্ডস থেকে আলাদা করে এবং একটা স্বাধীন বা আলাদা একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে এটাকে স্বীকৃতি দিয়ে দেয়। এইটা ছিল মূলত তোমার এই লন্ডন চুক্তির মূল বিষয়। তো 1839 সালে যে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়, এই লন্ডন চুক্তি মূলত বেলজিয়ামকে ঘিরে তোমার হচ্ছে এই লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং এই লন্ডন চুক্তির কারণে কি ঘটেছিল আমরা বলছি, বেলজিয়ামকে কেন্দ্র করে এই যে লন্ডন চুক্তি, এটা মূলত নেদারল্যান্ডস থেকে বেলজিয়ামকে আলাদা করে স্বাধীন করে, ঠিক আছে, স্বাধীন করার চুক্তি হিসাবে এটা স্বাক্ষরিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় গণতান্ত্রিক রাষ্ট্র ছিল কোনটা? প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন কোনটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল সেটা জানতে চেয়েছে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের সময়ে গণতান্ত্রিক রাষ্ট্র ছিল ফ্রান্স ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়ে গণতান্ত্রিক রাষ্ট্র। পরের প্রশ্ন দেখে নিই, কত সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়? ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়েছে আসলে বহুবার। জার্মানি বরাবরই হচ্ছে তোমার এই যে আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোকে আক্রমণ করেছে, হ্যাঁ, সেগুলো থেকে কিছু কিছু অংশ দখল করে নিতে চেয়েছে। আমরা জানি 1870-এ হ্যাঁ ফ্রান্স জার্মানি আক্রমণ করে এবং জার্মানির কাছে জার্মানি ফ্রান্সের মধ্যে যুদ্ধে জার্মানির কাছে ফ্রান্স পরাজিত হয়েছিল। প্যারিস শান্তি সম্মেলনের মূল ভিত্তি হিসেবে নিচের কোনটি যথাযথ? প্যারিস শান্তি সম্মেলনের মূল ভিত্তি হিসাবে কোনটা যথাযথ? লয়েড জর্জের প্রস্তাব, ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টাকে বলা হয় মানবাধিকারের বাইবেল। ম্যাগনা কার্টাকে কি বলা হয়? মানবাধিকারের বাইবেল বলা হয়। মানবাধিকারের বাইবেল, হ্যাঁ, 1215 সালে হওয়া একটা চুক্তি হচ্ছে, হ্যাঁ, 1215 সালে রাজা জন এবং ব্রিটিশ প্রজা, হ্যাঁ, তাদের মধ্যে হওয়া চুক্তি হচ্ছে এটা। তাহলে এই যে প্যারিস শান্তি সম্মেলনের মূল ভিত্তি হিসেবে ধরা হয় মানবাধিকার সনদ, না, এটা তো বহুত পরের কথা। হ্যাঁ, লয়েড জর্জের প্রস্তাব না, ম্যাগনা কার্টা সনদ না, উড্রো উইলসনের যে 14 দফা সেটা হচ্ছে প্যারিস শান্তি সম্মেলনের মূল ভিত্তি হিসাবে ধরা হয়, বা সেটাই যথাযথ হবে। পরের প্রশ্ন, আমি উপনিবেশবাদী লোক নই। আমি উপনিবেশবাদী লোক নই, এটা কে বলেছেন? কে উপনিবেশবাদী লোক ছিলেন না? উপনিবেশবাদী লোক ছিলেন না হচ্ছে বিসমার্ক, অটো ভন বিসমার্ক, জার্মানির। কে ছিলেন? জার্মানির শাসক ছিলেন হচ্ছে অটো ভন বিসমার্ক, যিনি ম্যান অফ ব্লাড, হ্যাঁ, আয়রন অ্যান্ড ব্লাড হচ্ছেন এই অটো ভন বিসমার্ক, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে যায়। ত্রিশক্তি মৈত্রী জোটের বিপরীত হিসেবে গড়ে উঠেছিল কোনটি? ত্রিশক্তি মৈত্রী জোটের বিপরীত হিসেবে গড়ে উঠেছিল কোনটি? ত্রিশক্তি আতাত, কংগ্রেস ভিয়েনা, ত্রিসম্রাট লীগ, চৌশক্তি লীগ। আচ্ছা, ত্রিশক্তি মৈত্রী জোটের বিপরীত হিসেবে গড়ে উঠেছিল কোনটি? ত্রিশক্তি আতাত বা ট্রিপল অন্তন্ত, হ্যাঁ, কংগ্রেস বিভাগ। আমরা জানি যে ত্রিশক্তি মৈত্রী জোটের বিপরীতে গড়ে উঠেছিল ত্রিশক্তি আতাত বা ট্রিপল অন্তন্ত, ঠিক আছে। ত্রিশক্তি আতাত বা ট্রিপল অন্তন্ত, এটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী জোটের বিপরীতে গড়ে উঠেছিল। ত্রিশক্তি মৈত্রী জোট যেটা, এই ত্রিশক্তি মৈত্রী জোটের বিপরীতে গড়ে ওঠা ট্রিপল অন্তন্ত, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তোমরা ত্রিশক্তি মৈত্রী জোটের বিষয়টা জানো কিনা আমি জানি না। ত্রিশক্তি মৈত্রী জোটের বিষয়টা তোমরা জানো কিনা জানি না। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর ইতালি, ঠিক আছে, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য আর ইতালি, এই তিনটার মধ্যে হচ্ছে ত্রিশক্তি জোট, এটা গঠিত হয় 1882 সালে। তিনটা দেশের মধ্যে একটা চুক্তি হয়, ঠিক আছে। সেই চুক্তি ছিল হচ্ছে তোমার এই ত্রিশক্তি মৈত্রী জোটের কথা, ঠিক আছে। এইটার বিপরীতে পরে ত্রিশক্তি আতাত গড়ে ওঠে, ঠিক আছে, ত্রিশক্তি আতাত গড়ে ওঠে। আচ্ছা, ঠিক আছে। এবং দেখো ইতালি কিন্তু বরাবরই, ঠিক আছে, খুবই কারোর সাথে কারো কথা দিয়ে কথা কিন্তু এরা রাখে নাই, ঠিক আছে। মূলত তোমরা জানো আয়ারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি যদি তোমার যদি শক্তিশালী মিত্র না থাকে তুমি বিপদে আছো। কাজেই প্রত্যেকটা দেশই চায় তার চেয়ে শক্তিশালী কোনো দেশের সাথে মিত্রতা স্থাপন করে ফেলতে, ঠিক আছে, এতে তারা সিকিউর বোধ করে, ঠিক আছে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল কি? উপনিবেশ দখলকে কেন্দ্র করে, উপনিবেশ রক্ষার্থে ফরাসি বিপ্লবের কারণে। প্রথম বিশ্বযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? উপনিবেশ দখল এবং কি উপনিবেশ রক্ষা, তাই তো? উপনিবেশ দখল এবং উপনিবেশ রক্ষা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত ছিল। ফরাসি বিপ্লবের কারণে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার কোনো কারণ নাই। 1 এবং 2 হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রথম বিশ্বযুদ্ধ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? ইউরোপে, আমেরিকাতে, এশিয়াতে। হ্যাঁ, বলতে হবে প্রথম বিশ্বযুদ্ধ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল। ইউরোপ, আমেরিকা, এশিয়া, তিনটা জায়গাতেই তো ছড়িয়ে পড়েছে,
হ্যাঁ 3 জায়গাতেই ছড়িয়ে পড়েছে, ইউরোপে, আমেরিকাতে, এশিয়াতে, 3টা জায়গাতে এটা ছড়িয়ে পড়েছে, 1 2 এবং 3, এটাই হচ্ছে সঠিক উত্তর। 1 2 3, 3টাই হচ্ছে এখানে সঠিক উত্তর। 3 মহাদেশে এটা সমানভাবে বিস্তৃত হয়ে পড়ে। 1907 সালে ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্সের চুক্তি সম্পাদনের লক্ষ্য কী ছিল? 1907 সালে ইংল্যান্ড, রাশিয়া এবং ফ্রান্স যে নিজেদের মধ্যে চুক্তি করে, এই চুক্তি সম্পাদনের লক্ষ্য কী ছিল? পারস্পরিক আত্মরক্ষা, জার্মানির হুমকির মোকাবেলা, সামরিক সহযোগিতা। এদের চুক্তি সম্পাদনের মূল বিষয় কি ছিল? আমরা জানি এদের চুক্তি সম্পাদনের মূল বিষয় কি ছিল? 3টাই ছিল ভাই, 3টাই ছিল, তাই না? ইংল্যান্ড, রাশিয়া এবং ফ্রান্স যখন দেখলো যে তাদের যে বিরোধী যে জোট, হ্যাঁ তারা ত্রিশক্তি জোট করছে, তখন তারা ট্রিপল অন্তন্ত করলো বা ট্রিপল আতাত করলো। কি করলো? তারা পারস্পরিক আত্মরক্ষা তাদের দরকার, জার্মানির যে হুমকি আছে, চলমান হুমকি, সেটা মোকাবেলা করা দরকার এবং নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা দরকার। কাজে 1 2 3 এটা 3টাই এখানে ভ্যালিড, ঠিক আছে? 3টা কারণেই তারা কি করছে? চুক্তি সম্পাদন করেছে। কাজে 1 2 3 ঘ এখানেও সঠিক উত্তর, ঠিক আছে? ইংল্যান্ড, রাশিয়া এবং ফ্রান্স এরা মূলত এই জন্যই চুক্তি সম্পাদন করে। ভার্সাই সন্ধিতে প্রাপ্য অঞ্চল হিসেবে ক্ষতিপূরণ প্রদান করা হয় ফ্রান্স, ডেনমার্ক, পোল্যান্ড। প্রাপ্য অঞ্চল হিসেবে ক্ষতিপূরণ প্রদান করা হয় ভার্সাই সন্ধিতে, প্রাপ্য অঞ্চল হিসেবে ক্ষতিপূরণ প্রদান করা হয় ফ্রান্স, ডেনমার্ক, পোল্যান্ড, 3টাই। এখানে 3টাকেই দেখো, ওই পুরা ইউরোপের, ঠিক আছে, পুরা ইউরোপের বেশিরভাগ দেশই কিন্তু এই সময় প্রাপ্য অঞ্চল হিসেবে ক্ষতিপূরণ পেয়েছে কম বেশি, ঠিক আছে? প্রায় সব দেশই পেয়েছে। প্যান স্লাভিজম মতবাদ মূলত কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? হ্যাঁ প্যান স্লাভিজম, হ্যাঁ প্যান স্লাভিজম মতবাদ মূলত কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? দেখো প্যান স্লাভিজমের যে বিষয়, এইখানে তোমরা বুঝতেই পারছো, এখানে তোমরা বুঝতেই পারছো যে মূলত মানে প্যান স্লাভিজমের যে মূল বিষয়টা, এইটা মূলত একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটা আন্দোলন, ঠিক আছে? একটা রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন প্যান স্লাভিজমের বিষয়টা। হ্যাঁ নর্মালি তোমরা জানো যে ইউরোপের যে জনগোষ্ঠী আছে, এদের মধ্যে স্লাভিক জনগোষ্ঠী হচ্ছে একটা বড় পোর্শন, একটা বড় অংশ, ঠিক আছে, যারা স্লাভ ভাষাভাষী বা স্লাভিক জনগোষ্ঠী। এখন এদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য বা সংহতি, এটা খুবই খুবই জরুরি ছিল, ঠিক আছে? এটা খুব জরুরি ছিল, পুরো ইউরোপ জুড়ে এটা জরুরি ছিল। হ্যাঁ এই যে অস্ট্রো হাঙ্গেরিয়ান এবং অটোমান সাম্রাজ্যের যারা লোকজন, এরা তো মূলত বাইরের, কিন্তু কিন্তু এই যে তোমার এই পুরো স্লাভ অঞ্চলগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে, তাইলে এরা কি করে? এরা বরাবরই বাইরে থেকে এসে এদেরকে শাসন করে যায়, যে ব্যাপারটা আসলে এরা মোটেও মানতে পারতেছিল না, ঠিক আছে? এরা একেবারেই মানতে পারতেছিল না। এই জন্য এরা নিজেদের মধ্যে একটা ফেডারেশন তৈরি করা যায় বা একটা একক রাষ্ট্র এরা তৈরি করতে চায়। যার কারণে এই যে তোমরা দেখো, যে তোমরা খেয়াল করো না যে বসনিয়া এবং এই যে তোমার হচ্ছে বসনিয়াতে ঝামেলা, সারায়েভোতে ঝামেলা, সেটাতে রাশিয়া কেন অংশগ্রহণ করলো? কারণ রাশিয়া ওই সার্ব জাতীয়তাবাদে বিশ্বাসী লোকজনকে নিজেদের বলে মনে করতো। এই কারণেই কিন্তু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বা এই গ্যাঞ্জামে তারা অংশগ্রহণ করেছে। এবং পুরো বলকান অঞ্চলের, মানে বলকান পাহাড় যেটা, এই বলকান অঞ্চলের যে পুরো দেশগুলো আছে, হ্যাঁ আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, মন্টেনিগ্রো, কসোভো, এই সবগুলো দেশ, ঠিক আছে, এই সবগুলা দেশকেই রাশিয়া মূলত নিজের বলে ধারণ করতে চাইতো ওই সময়টাতে। এবং যার কারণে এই প্যান স্লাভিজম মতবাদটা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এবং ওই যে উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে এবং ওই যেভাবেই হোক অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য বা তুরস্ক এদেরকে ঠেকাই দিতে হবে, এই ধরনের একটা চিন্তা আসে। লুসিতানিয়া জাহাজ ডুবির সাথে কোন দেশ জড়িত ছিল? লুসিতানিয়া জাহাজ ডুবির সাথে কোন দেশ জড়িত ছিল? আমরা জানি লুসিতানিয়া জাহাজটার সাথে জড়িত ছিল হচ্ছে জার্মানি। জার্মানি এই লুসিতানিয়া জাহাজটা ডুবাই দেয় এবং আস্তে আস্তে এই যে তোমার প্রথম বিশ্বযুদ্ধে তোমার হচ্ছে অংশগ্রহণ, মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে ত্বরান্বিত করে। ভার্সাই সন্ধিতে জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে কোন ধারায়? ভার্সাই সন্ধির কোন ধারায় জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে? বলা হয়েছে যে জার্মানি যেটা করেছে সেটা আসলে যুদ্ধাপরাধ করেছে। আমরা জানি ভার্সাই সন্ধির যে 231 নম্বর যে ধারাটা আছে, 231 নম্বর ধারায়, ভার্সাই সন্ধির 231 নম্বর ধারায় জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? এখন যুদ্ধাপরাধ জিনিসটা আসলে কি, এই বিষয়ে আমি জানি না যে তোমাদের আসলে কনসেপ্ট কতখানি ক্লিয়ার। আমি তোমাদের মন্তব্যও দেখতে পাচ্ছি না খুব বেশি, কিন্তু তোমরা জেনে রাখো আচ্ছা ওকে।
তো দেখো মানে যুদ্ধাপরাধ হচ্ছে যুদ্ধের যে প্রচলিত যে নর্মস আছে সেগুলাকে ভঙ্গ করা, ঠিক আছে, সেগুলোকে ভঙ্গ করে হ্যাঁ এমন কিছু ঘটনা ঘটানো যেগুলো আসলে যুদ্ধের প্রচলিত নিয়ম কানুনের সাথেও যায় না, ঠিক আছে। তোমার হচ্ছে যুদ্ধের যে নর্মস আছে, যুদ্ধের যে রেগুলেশনস আছে সেগুলোকে ভঙ্গ করে সামনের দিকে আগানো বা সেটাকে ভঙ্গ করে সামনে আরও আরও কঠিন অপরাধ করা আর কি। ভার্সাই সন্ধি অনুযায়ী জার্মান সেনাবাহিনীর সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ করা হয়? টোটাল 1,00,000 জনে, মানে জার্মানি তাদের সৈন্য সংখ্যা 1,00,000-এর বেশি সৈন্য জার্মানি বানাইতে পারবে না। চিন্তা করো ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কিভাবে দমায় রাখা বা দাবায় রাখার চিন্তা করা হচ্ছিল। সেটা হচ্ছে জার্মানি কোনো বড় নৌবাহিনী তৈরি করতে পারবে না, বড় সেনাবাহিনী তৈরি করতে পারবে না, ট্যাঙ্ক বানাইতে পারবে না, আকরিক উত্তোলন করতে পারবে না, কোনো দ্বিপাক্ষিক তেল চুক্তি করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। জার্মানিকে মোট কথা খুবই মানে ভার্সাই সন্ধির শর্তাবলীতে জার্মানিকে একদম ভয়াবহভাবে মানে দমায় রাখার চিন্তা করা হয় আর কি। ভার্সাই সন্ধির ফলে জার্মানি কোন অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দেয়? ভার্সাই সন্ধির ফলে জার্মানি কোন এলাকা ফ্রান্সকে ফিরিয়ে দেয়? আমরা জানি ওই যে জার্মানি যেটা দখল করে নিয়েছিল আলসাস লোরেন যে অঞ্চলটা, আলসাস লোরেন যে অঞ্চলটা দখল করে নিয়েছিল সেই অঞ্চলটাই ভার্সাই সন্ধির ফলে জার্মানি আবার কি করে, জার্মানি হচ্ছে ফ্রান্সকে ফিরিয়ে দিতে বাধ্য হয়, ফিরিয়ে তো দেয় না, বাধ্য হয়। ভার্সাই সন্ধিকে কার্থাজীয় শান্তি কে বলেছেন? কার্থেজের শান্তি। ভার্সাই সন্ধিকে কার্থেজের শান্তি বলেছেন উড্রো মানে কে বলেছেন? আচ্ছা উইলসন আছে, লয়েড জর্জ আছে, ক্লেমেন্সো আছে, জর্জ মেনার্ড কেইন্স আছে। বলতে হবে যে এই কার্থাজীয় শান্তি কে বলেছেন? ভার্সাই সন্ধিকে কার্থেজীয় শান্তি বলেছেন হচ্ছে মানে জন মেনার্ড কেইন্স। জন কেইন্স যিনি, তিনি বলেছেন কার্থেজীয় শান্তি। পরের প্রশ্ন দেখি, লিগ অব নেশনস প্রতিষ্ঠার ধারণা কে দেন? লেনিন, ক্লেমেন্সো, লয়েড জর্জ, উড্রো উইলসন। লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠা আমরা বলেছি উড্রো উইলসনের যে 14 দফা, এই 14 দফার 14তম দফাটাই কিন্তু ছিল লিগ অব নেশনস প্রতিষ্ঠার মূল বিষয়। তাহলে 14 দফায় সর্বপ্রথম লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ধারণা দিয়েছিলেন উড্রো উইলসন। পরের প্রশ্ন, লিগ অব নেশনসের সদর দপ্তর কোথায় ছিল? লিগ অব নেশনসের সদর দপ্তর ছিল জেনেভাতে। লিগ অব নেশনসের সদর দপ্তর ছিল জেনেভাতে, আগেই পড়িয়ে ফেলেছি এটা। তারপরে প্রশ্ন, কোন দেশ লিগ অব নেশনসের সদস্য হয়নি? বলেছিলাম যে লিগ অব নেশনসের অন্যতম উদ্যোক্তা কিন্তু কখনো সদস্য হয়নি, সেই দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র। মানে লিগ অব নেশনস প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে কিন্তু লিগ অব নেশনসের সদস্য হয়নি যুক্তরাষ্ট্র। লিগ অব নেশনস কোন বিরোধ সমাধানে ব্যর্থ হয়? লিগ অব নেশনস তো আসলে খুব মানে কোনো বিরোধী খুব বেশি আসলে সেভাবে সমাধান করতে পারে নাই। তো আসলে এই সমাধানে ব্যর্থ হয় হচ্ছে তোমার মূলত মানে যে মাঞ্চুরিয়া একটা সংকট হয়েছিল, এই মাঞ্চুরিয়ান সংকট যেটা, সেটা সমাধানে ব্যর্থ হয়। বিশেষ করে চীনের যে মাঞ্চুরিয়া অঞ্চল আছে সেই মাঞ্চুরিয়ার সংকট সমাধানে লিগ অব নেশনস ব্যর্থ হয়, ঠিক আছে। কোরীয় উপদ্বীপের যে সমস্যা, হ্যাঁ কোরীয় উপদ্বীপ থেকে শুরু করে চীন মঙ্গোলিয়ার এই পুরো এলাকাতে জাতিপুঞ্জ একদম টোটালি ব্যর্থ ছিল, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমাদের এমসিকিউ প্রশ্ন। আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখে নেব এবং খুব সংক্ষেপে সেগুলোর একটা উত্তর শোনার বা বলার চেষ্টা করব। উদ্দীপকটা আমরা একটু পড়ে নিই। ক ও খ দুটি প্রভাবশালী রাজ্য, কিন্তু তাদের পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঘোরতর শত্রুতা চরম আকার ধারণ করে। ক প্রতিবেশী রাজ্যসমূহের সহায়তা নিয়ে খকে পরাজিত করে এবং এক শান্তি চুক্তি সম্পাদন করতে বাধ্য করে। পরাজিত ক্ষয়ের উপর ক যে শান্তি চুক্তি চাপিয়ে দেয় তাতে ভবিষ্যৎ গন্ডগোলের বীজ নিহত ছিল। একদম প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাটা বলেছে। এখন ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়? আমরা জানি যে ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়। আচ্ছা আমরা এটা তো ইতোমধ্যে পড়েছি তাই না? ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়ার সন্ধি কারা মনে করতো? আচ্ছা ভার্সাই সন্ধি কাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলতো? কারা ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়ার সন্ধি মনে করছিল? এটা তো বলাই বাহুল্য যে ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়ার সন্ধি মনে করতেছিল হচ্ছে জার্মানরা, এবং তারা কোনো ক্রমেই এই ভার্সাই সন্ধিটা আসলে মানতে সেইভাবে রাজি ছিল না। তাহলে 1919 সালের 28শে জুন এই যে হল অফ মিররে, ফ্রান্সের ভার্সাইয়ের হল অফ মিররে যে চুক্তিটা স্বাক্ষরিত হলো ভার্সাই চুক্তি, এই চুক্তিটা 1908 মানে
এই তোমার হচ্ছে 19 সালের 28শে জুন হল অফ মিররে ফ্রান্সের ভার্সাইয়ে যে চুক্তিটা স্বাক্ষরিত হলো, সেই সন্ধি চুক্তি বা সেই চুক্তিকে বা সেই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি মনে করছিল কারা? জার্মানরা মনে করছিল। উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্য বিষয়ে কোন ঘটনার মিল রয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের মিল রয়েছে পাঠ্য বইয়ে, কারণ প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখেছি একইভাবে তোমার হচ্ছে এই তোমার অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং জার্মানির মধ্যে যে একটা চমৎকার সম্পর্ক, এর কারণে জার্মানি তাদের ইয়েতে আসে, ওর পাশ থেকে আবার রাশিয়া এবং ফ্রান্স যোগ দেয়। এই যুদ্ধটা একটা মানে বৈশ্বিক রূপ লাভ করে, জার্মানি শেষ পর্যন্ত পরাজিত হয় এবং সবাই ভার্সাই চুক্তিটা জার্মানির উপর চাপিয়ে দেয়, এবং এমনভাবে চাপিয়ে দেয় যেটা জার্মানি কখনোই মানতে পারবে না, এবং মানতে না পারার কারণেই জার্মানির সাথে একটা ভয়াবহ ঝামেলা বাঁধবে, যা মাত্র 20 বছরের মধ্যে আমরা আবার দেখি যে সরাসরি প্রকট হয়। আচ্ছা, এরপরে কি প্রশ্ন? আচ্ছা, উক্ত ঘটনার পরে যে আন্তর্জাতিক সংগঠন সৃষ্টি হয় তার উৎপত্তি এবং ব্যর্থতা মূল্যায়ন করো। কোন আন্তর্জাতিক সংগঠন সৃষ্টি হয়? লিগ অব নেশন সৃষ্টি হয়। তার উৎপত্তি এবং ব্যর্থতা তো তোমরা সহজেই মূল্যায়ন করতে পারবা। লিগ অব নেশনস তৈরির জন্য এই যে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র উড্রো উইলসনের যে 14 দফা, উড্রো উইলসনের যে মানে প্রয়াস, এবং তারপরে লিগ অব নেশনস প্রতিষ্ঠা, এবং লিগ অব নেশনস প্রতিষ্ঠার পরে কিভাবে লিগ অব নেশনস ব্যর্থ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিল না, হ্যাঁ, প্রধান উদ্যোক্তা দেশ যোগ দেয়নি, জার্মানিকে ওইখানে দমায় রাখার চেষ্টা করা হয়েছে, বাট জার্মানি আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে, এবং লিগ অব নেশনস কার্যত যে একটা ব্যর্থ সংগঠন হয়েছে তার কারণেই জার্মানিকে কিন্তু কখনোই তোমার হচ্ছে কোনো কাজে লিগ অব নেশনস বাধ্য করতে পারেনি, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে কনফ্লিক্টগুলো বাধে, এই যে মাঞ্চুরিয়ান সমস্যার কথা বলছি, সেটাও জাতিপুঞ্জ সমাধান করতে পারেনি। কাজে জাতিপুঞ্জ বিশ্ব শান্তিতে মানে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার চাইতে একটা মানে অল্প কিছু লোকের একটা পকেট সংগঠনে তৈরি মানে পরিণত হয়, সংস্থায় পরিণত হয়, যার কারণে তোমার হচ্ছে এই মানে লিগ অব নেশনস কখনো একটা আন্তর্জাতিক সংগঠন হিসেবে তার সর্বোচ্চ যে মানে তার যে যেটা তার পড়তে পারা উচিত ছিল, তার সামর্থ্যের সর্বোচ্চ প্রকাশটা ঘটাইতে পারে নাই। বিশ্বে শান্তি বিরাজ করুক এই স্লোগানকে সামনে রেখে শান্তিকামী মানুষ শান্তির বার্তা নিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলস কাজ করেছে। তবু এ শান্তি বারবার ব্যর্থ হয়েছে, সংগঠিত হয়েছে ভয়াবহ যুদ্ধ, যুদ্ধের আগুন আটলান্টিকের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি এশিয়ার বেশ কিছু অঞ্চলে হচ্ছে এই তোমার বেশ কিছু দেশেও, হ্যাঁ, ওপারে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি এশিয়ার বেশ কিছু দেশেও ছড়িয়ে পড়েছে। তাহলে এইখানে বলাই যাচ্ছে যে বিশ্বে শান্তি বিরাজ করুক এইটা নিয়ে যে সংগঠন বা যে সংস্থা তৈরি হয়েছিল, সেই সংগঠন বা সংস্থার নাম কি? মূলত সেই সংগঠন বা সংস্থার নাম হচ্ছে লিগ অব নেশনস। কিন্তু লিগ অব নেশনস তো আসলে ব্যর্থ হয়েছে। যে উদ্দীপকে যেটা বললো, এরপরে জিজ্ঞেস হচ্ছে ফ্যাসিও এটা কোন ভাষার শব্দ? আচ্ছা, ফ্যাসিও এটা কোন ভাষার শব্দ? ফ্যাসিও হচ্ছে মূলত একটা ইতালীয় ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? ইতালীয় ভাষার শব্দ। তাহলে ইতালির যে ফ্যাসিও, এই ইতালীয় ভাষার যে শব্দ, এই ফ্যাসিও শব্দের অর্থ কি? ধরো যে অনেকগুলো লাঠি, ওই যে তোমরা একটা কৃষকের গল্প পড়েছ না, যে মারা যাওয়ার আগে তার সন্তানদের যে মারামারি, এটা দেখে সে ভাবে এদের মধ্যে কীভাবে মিল মহব্বত করাই দেওয়া যায়, তখন সে তাদেরকে ডেকে অনেকগুলো লাঠিকে একসাথে আটি বেঁধে বলে যে ভাঙো, ভাঙতে পারে না, একটা একটা করে দিলে ভেঙে ফেলে, তখন বলে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, হ্যাঁ, তোমরা যদি একসাথে থাকো তাহলে তোমরা শক্তিশালী হইতে পারবা। এইটাই হচ্ছে এই যে মানে অনেকগুলো লাঠি একসাথে করে বাঁধা, এইটাই হচ্ছে ফ্যাসিও, মানে লাঠির আটি, এটাই হচ্ছে ফ্যাসিও। তাইলে ফ্যাসিও মূলত ইতালীয় ভাষার শব্দ। মুসোলিনির রাজনৈতিক দল গঠন সম্পর্কে লিখতে বলছে। মুসোলিনি যে রাজনৈতিক দল গঠন করে সেটা ছিল মূলত ফ্যাসিবাদী একটা রাজনৈতিক দল। মুসোলিনির রাজনৈতিক দল ছিল মূলত, হ্যাঁ, মানে একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল, ঠিক আছে। এই রাজনৈতিক দলের এই রাজনৈতিক দলের নাম ছিল জাতীয় ফ্যাসিবাদী দল। জাতীয় ফ্যাসিবাদী দলই ছিল এই রাজনৈতিক দলের নাম, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। এবং এই ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী দল, এটাকে কিন্তু আসলে এখন যতটা নেগেটিভলি আমরা বলছি হাসিনা পালায় যাওয়ার পরে, তখন কিন্তু ব্যাপারটা এত নেগেটিভলি মুসোলিনি বলে নাই, বরঞ্চ বলছে পুরা নেশনকে আপহোল্ড করে রাখবে, পুরা নেশনকে ইউনাইটেড করে রাখবে, এরকম একটা দলের কথা, হ্যাঁ, মুসোলিনি বলতে চাইছেন ওই সময়, ঠিক আছে। তো মুসোলিনির রাজনৈতিক দল এটা হচ্ছে 1919 সালে, হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়। 1921 সালে গঠন করা হয় সিনর বেনিতো মুসোলিনির রাজনৈতিক দল, জাতীয় ফ্যাসিবাদী দল। আচ্ছা, যাই হোক, উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার ইঙ্গিত দেওয়া হচ্ছে ব্যাখ্যা করো। এটা জাতিপুঞ্জ গঠনকে, ঠিক আছে। আচ্ছা,
যুদ্ধের আগুনে মার্কিন, আচ্ছা এটা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। হ্যাঁ, উদ্দীপকে মূলত প্রথম বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই যে মানুষজন চেষ্টা করছে শান্তি রাখার, কিন্তু যুদ্ধ হয়েছে ভয়ানক যুদ্ধে, যুদ্ধের আগুন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এশিয়ার বেশ কিছু দেশে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সিম্পল। পুঁজিবাদের বল প্রয়োগ রূপ হিসেবে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের উত্থান চিত্র মহাযুদ্ধের অন্যতম কারণ। আচ্ছা, পুঁজিবাদের বল প্রয়োগ রূপ হিসেবে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থান। দেখো, উপনিবেশবাদ আমরা তো বুঝি কথাটা, উপনিবেশবাদ কি জিনিস? তার মানে এই যে একটা দেশ কি করে আরেক দেশে যায়, বা একটা অঞ্চল, দেশ বা দেশের অঞ্চল, সেটাকে নিজের করায়ত্ত করে সেটাকে সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করে রাখা, এটা হচ্ছে উপনিবেশবাদ। এবং সাম্রাজ্যবাদও কাইন্ড অফ একই রকম ব্যাপার। ঠিক আছে, তুমি যাবা পাশের দেশের কিছু অঞ্চল তুমি দখল করে নিবা, বা ও পাশের অঞ্চলটা দখল করে নিজের সাম্রাজ্যের মধ্যে রাখা, গণতন্ত্রকে বাধা দেয়া, গণতন্ত্রকামী মানুষকে কয়েদ করে রাখা, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদের মূল কথা। ঠিক আছে, এখন দেখো নর্মালি প্রথম বিশ্বযুদ্ধের আগে তোমার হচ্ছে এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। আমরা দেখি কোনো দেশকে স্বাধীন হইতে দিতে চাইতো না, অথচ ওয়েস্টফিলিয়া চুক্তির মাধ্যমে সর্বপ্রথম কিন্তু জাতিরাষ্ট্রের উত্থান ঘটে। তাহলে জাতিরাষ্ট্রের উত্থান ঘটার 300 বছর পরেও আমরা দেখি কি দেশগুলো স্বাধীন হইতে পারতেছে না, স্বাধীনতা তাদেরকে দেয়া হচ্ছে না। ইভেন দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরেও কিন্তু অবস্থার যে খুব পরিবর্তন হয়েছে তা না, উপনিবেশবাদী দেশগুলো স্বাধীন, মানে উপনিবেশিক দেশগুলো আস্তে আস্তে স্বাধীন হয়েছে বটে, কিন্তু তোমরা জানো জাতিসংঘ যখন গঠিত হয়েছে, জাতিসংঘের একটা সংস্থা ছিল যার নাম হচ্ছে ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটা মূলত বিশ্বের বিভিন্ন অঞ্চলকে স্বাধীন হওয়ার জন্য প্রয়োজনীয় যে সহায়তা সেটা দিত, সেটাও কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কাজেই এই যখনই পুঁজিবাদের উত্থান ঘটে, যখনই হচ্ছে তোমার এই সাম্রাজ্যবাদের উত্থান ঘটে, যখনই উপনিবেশবাদের উত্থান ঘটে, তখনই যুগে যুগে মানুষজন তাদের যে ক্ষুদ্র স্বার্থ আছে সেই ক্ষুদ্র স্বার্থকে বড় করে দেখা শুরু করে, এবং মানুষের সাথে মানুষের কনফ্লিক্ট তৈরি হয়, মানুষের সাথে মানুষের সংঘাত তৈরি হয়। কাজেই নিজেদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি আমরা বৃহত্তর স্বার্থকে, বিগ পিকচারটাকে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলেই আসলে পৃথিবীতে শান্তি আসবে, তাহলেই আমরা শান্তি পাবো। ওই যে একটা কবিতা আছে না, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই নাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও। এই যে তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও, নিজের কথা ভুলে যাওয়ার মতো সুখ পৃথিবীতে আর কিছু নাই। কাজে আমরা প্রত্যেকে নিজের কথা ভুলে গিয়ে অন্যের জন্যে করার চেষ্টা করব, এবং অন্যের জন্যে করতে করতে একসময় মুক্তি আসবে। ঠিক আছে, একসময় প্রেম জন্ম নেবে, ভালোবাসা জন্ম নেবে, এটা হচ্ছে সত্যি কথা। এবং এর মাধ্যমে পৃথিবীতে যে হিংসার শক্তি সেটা পরাজিত হবে। হিংসার শক্তিকে পরাজিত করার জন্য ভালোবাসার শক্তিকে জিততে হবে। তাহলে হিংসা এবং ভালোবাসার মধ্যে যে চিরন্তন দ্বন্দ্ব আছে সেগুলোর ঊর্ধ্বে মানুষ জিতবে, মানবতা জিতবে, এটা হচ্ছে কথা। আশা করি যে তোমাদের সাথে একটা চমৎকার ক্লাস হলো। আশা করি যে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, গ আর ঘয়ের ক্ষেত্রে পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে বলি, আসলে কয়টা করে পয়েন্ট দিবা এটা তো মানে এইটার চেয়ে মুখ্য ব্যাপার হচ্ছে যে তুমি পুরো কারণটাকে তুমি তুলতে পারলে কিনা। দেখো তোমরা প্রায় যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা একেবারে পয়েন্ট নির্ভর করো, যে 5টা পয়েন্টই লিখবো বা 4টা পয়েন্টই লিখবো বা 10টা পয়েন্ট লিখবো। এটার চেয়ে মূল ব্যাপার হচ্ছে যে পুরো বিষয়টাকে তুমি সুন্দর করে সামারাইজ করতে পারলে কিনা। যদি কোনো টপিক সামারাইজ করার জন্য, সুন্দর করে বলার জন্য, যেমন এখানে যে পয়েন্টগুলো তোমার বলেছে, আমরা আবার একটু দেখি সঞ্জিতা। হ্যাঁ, এখানে যেমন বলেছে যে উক্ত ঘটনার পর যে আন্তর্জাতিক সংগঠন সৃষ্টি হয় তার উৎপত্তি ব্যর্থতা মূল্যায়ন করো। এখন এই উৎপত্তি ব্যর্থতার যে মূল বিষয়গুলো আছে, উৎপত্তির যে ঘটনাটা সেটা বলা, এবং ব্যর্থতার যে ঘটনাটা বা ব্যর্থতার যে পর্যায়ক্রম সেটা যদি তুমি বলতে পারো 4টা পয়েন্টে 5টা পয়েন্টে বলতে পারলে 5টা পয়েন্ট এনাফ। হ্যাঁ, এর চেয়ে বেশি দরকার নাই, টেনে টেনে লম্বা করার দরকার নাই। 5টা পয়েন্টে যদি তুমি মূল ঘটনা সুন্দর করে বলতে পারো, ওকে। হ্যাঁ, উৎপত্তিতে যদি তুমি 3টা 4টা পয়েন্ট বলে যদি তুমি উৎপত্তিটা বলতে পারো, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, তো তাহলে ভাইয়া তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, হেথা নয় হোথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে। আজকের মতো আমরা শেষ করব। সবাইকে বিদায় জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।